তো এতক্ষণ পর্যন্ত আমরা ডিফারেন্ট চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ডিফারেন্ট পয়েন্টে পোটেনশিয়াল ক্যালকুলেট করছিলাম। এবারে আমরা স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য পোটেনশিয়াল ক্যালকুলেট করব। স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন মানে কি? সেটা হলো স্ফিয়ার হতে পারে, হলো কন্ডাক্টিং স্ফিয়ার হতে পারে, সেটা সলিড কন্ডাক্টিং স্ফিয়ার হতে পারে, সেটা হলো নন কন্ডাক্টিং স্ফিয়ার হতে পারে, বা সেটা সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ার হতে পারে। তো দেখব কোন কোন ক্ষেত্রে পোটেনশিয়ালের এক্সপ্রেশন কত কত হয় আর ক্যালকুলেশনগুলো কীভাবে করব সেটা আমরা আলোচনা করব। তো দেখো এইখানে হচ্ছে একটা স্ফেরিক্যাল সেল নিয়েছি। একটা জিনিস লক্ষ্য করে দেখবে, আমরা বলেছিলাম যে ইলেকট্রোস্ট্যাটিকে হলো স্ফিয়ার আর সলিড স্ফিয়ার সেম ট্রিট হয় যদি এটা কন্ডাক্টর যদি হয়। কেন সেম ট্রিট হয়? কারণ ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশনগুলো পুরো আইডেন্টিক্যাল হয়, আইডেন্টিক্যাল হয়, এর ক্যালকুলেশনগুলো আইডেন্টিক্যাল হয়। আবার যদি আমি সেম রেডিয়াসের যদি হলো নন কন্ডাক্টিং স্ফিয়ার নিয়ে নিই, যদি হলো নন কন্ডাক্টিং স্ফিয়ার নিয়ে নিই, তাহলেও এর এক্সপ্রেশন আইডেন্টিক্যাল হবে, সেম হবে। এবারে আমরা যে স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য আমরা পোটেনশিয়াল ক্যালকুলেট করব, সেখানে আমরা একটা সূত্রের সাহায্য নেব। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে E ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডিভি বাই ডিআর। এই সূত্রটা তোমরা আগের ভিডিও থেকে জেনে এসেছো, তাও আমি বলে দিচ্ছি কিভাবে এটা আসছে। লক্ষ্য করে দেখো, আমি বলেছিলাম যে সিস্টেম যদি পজিটিভ ওয়ার্ক করে তাহলে সিস্টেমের এনার্জি কমতে থাকে। স্বাভাবিক, আমি যদি পজিটিভ ওয়ার্ক করি তাহলে আমার মধ্যে থেকে শক্তি খরচ করে আমি ওয়ার্ক করব। এর ফলে আমি যদি পজিটিভ ওয়ার্ক করি তাহলে আমার এনার্জি কমবে। তাহলে দেখতে পাচ্ছ যে মাইনাস অফ ডিইউ ইজ ইকুয়াল টু ডিডাব্লিউ হবে, আর ডিডাব্লিউ ইজ ইকুয়াল টু লিখতে পারি এফ ডিআর। অবশ্যই ফোর্স আর ডিসপ্লেসমেন্ট সেম ডাইরেকশানে, কেন? কারণ পজিটিভ ওয়ার্ক করছি। এখন ডিইউ, ইউ এর জায়গায় কি লিখতে পারি? কিউ ইন্টু ভি লিখতে পারি, আর এফ এর জায়গায় কি লিখতে পারি? কিউ ইন্টু ই লিখতে পারি তো। এই এফ এর জায়গায় কিউ ইন্টু ই, আর এখানে ইউ এর জায়গায় কিউ ইন্টু ভি, ঠিক আছে? এবারে এই কিউ কেটে যাবে, তাহলে এইখান থেকে পরিষ্কার বুঝতে পারছি ডিভি ইজ ইকুয়াল টু হচ্ছে ইডিআর, বা এইখান থেকে বলতে পারো ই ইজ ইকুয়াল টু মাইনাস অফ ডিভিডিআর। তো আমরা যে সূত্রের সাহায্য নেব সেটা হচ্ছে ডিভি ইজ ইকুয়াল টু মাইনাস ই ডিআর। এই সূত্রটা কিন্তু নোট ডাউন করবে, ঠিক আছে? তো পোটেনশিয়াল ডিফারেন্সের সঙ্গে ইলেকট্রিক ফিল্ডের এই সম্পর্ক। তাহলে ডিআর দূরত্ব সরণের জন্য ইলেকট্রিক ফিল্ড কোনো একটা চার্জ পার্টিকেলকে ডিআর দূরত্ব সরালো, এর জন্য যদি ডিভি ভোল্টেজ ডিফারেন্স ক্রিয়েট হয় তাহলে টোটাল ভোল্টেজ ডিফারেন্স ভি ইজ ইকুয়াল টু হবে ইন্টিগ্রেশন অফ ডিভি, স্বাভাবিক। আর তাহলে এটা হবে মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ই ইন্টু ডিআর। এই জিনিসটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এবারে লক্ষ্য করে দেখো, এটা হচ্ছে একটা, তুমি হলো স্ফিয়ার বলতে পারো, তুমি এটাকে হলো কন্ডাক্টিং স্ফিয়ার বলতে পারো, সলিড কন্ডাক্টিং স্ফিয়ার বলতে পারো, বা হলো নন কন্ডাক্টিং স্ফিয়ার বলতে পারো। কারণ তুমি যেটা খুশি নাও না কেন, ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন তো সেম হবে। যদি ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন সেম হয় তাহলে ভোল্টেজের এক্সপ্রেশনও সেমই হবে। তোমরা নিজেরাই ক্যালকুলেশন করে দেখতে পারো। তো হেডিংয়ে দেওয়া আছে হলো হতে পারে, সলিড হতে পারে, বা হলো কন্ডাক্টিং বা সলিড কন্ডাক্টিং বা হলো নন কন্ডাক্টিং। আমি হলো কন্ডাক্টিং স্ফিয়ার ধরে ক্যালকুলেশনটা করছি। তো এটা হচ্ছে একটা হলো কন্ডাক্টিং স্ফিয়ার, যাকে আমি প্লাস কিউ পরিমাণ চার্জ দিয়েছি। ধরে নাও একে আমি প্লাস কিউ পরিমাণ চার্জ দিয়েছি। এখন এই হলো কন্ডাক্টিং স্ফিয়ার আছে যার রেডিয়াসটা হচ্ছে ক্যাপিটাল আর এই ক্যাপিটাল আর রেডিয়াসের কোনো একটা স্ফেরিক্যাল সেলকে আমি কিউ পরিমাণ চার্জ দিয়েছি।
আর এই হলো স্ফেরিক্যাল সেলের জন্য এই স্ফিয়ার থেকে স্মল আর ডিস্টেন্স দূরে অবস্থিত কোনো একটা বিন্দু আছে পি, ওই পি বিন্দুতে আমাকে পোটেনশিয়াল ক্যালকুলেট করে দেখাতে হবে। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছ যে আর এর মানটা হচ্ছে রেডিয়াসের থেকে বড়, ঠিক আছে। এখন আমরা জানি যে কোনো হলো সলিড স্ফিয়ারের জন্য, বা সরি হলো সলিড স্ফিয়ার কথাটা ভুল বলছি, কোনো হলো কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য যে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন হয়, যে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন হয় সেটা কত হয়, কে ইন্টু কিউ বাই আর স্কোয়ার। দেখো না, যদি হলো কন্ডাক্টিং স্ফিয়ার হয় তাহলেও এই এক্সপ্রেশন হবে, যদি সলিড কন্ডাক্টিং স্ফিয়ার হয় তাহলেও এই এক্সপ্রেশন হবে, যদি হলো নন কন্ডাক্টিং স্ফিয়ার হয় তাহলেও সেম এক্সপ্রেশন হবে, ঠিক আছে। এবারে আমাকে যদি নেট পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হয়, আমি যেহেতু এইখানে এক্সপ্রেশনটা বুঝিয়ে দিলাম যে কিভাবে আসছে, তো আমি একদম ডাইরেক্ট নেট পোটেনশিয়াল ক্যালকুলেট করছি। তাহলে ভি ইজ ইকুয়াল টু হবে মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ই ডিআর। আর আমি ইনফাইনাইট থেকে এই বিন্দুতে নিয়ে আসব, আমি কোনো একটা ইউনিট পজিটিভ চার্জকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে এই পি পয়েন্টে নিয়ে আসব। তাহলে লোয়ার লিমিট হবে ইনফিনিটি আর আপার লিমিট হবে স্মলার। এখন ই এর মান কত হচ্ছে, মাইনাস অফ কে কিউ, তো ইন্টিগ্রেশনের বাইরে বেরোবে কারণ কে কিউ কনস্ট্যান্ট, আর ইন্টিগ্রেশন অফ ডি আর বাই আর স্কোয়ার, লোয়ার লিমিট হচ্ছে ইনফিনিটি, আপার লিমিট হচ্ছে আর। তুমি যদি এই ইন্টিগ্রেশনটা করো তাহলে যে ফাইনাল অ্যান্সার বেরোবে সেটা হচ্ছে কে কিউ বাই আর। ইন্টিগ্রেশন কীভাবে হচ্ছে সেই বিষয়ে আমি ফোকাস করলাম না। তো বাইরের কোনো বিন্দুর জন্য, অর্থাৎ এক্সটার্নাল কোনো পয়েন্টের জন্য যদি আর এর মানটা রেডিয়াস অপেক্ষা যদি বড় হয় তাহলে যে পোটেনশিয়ালের এক্সপ্রেশন আসবে সেটা হচ্ছে কে কিউ বাই আর, ঠিক আছে। এটা তোমাদেরকে খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে কে কিউ বাই আর। যদি স্মল আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর যদি হয় তাহলে কি এক্সপ্রেশন দাঁড়াবে, ভি ইজ ইকুয়াল টু স্মল আর এর জায়গায় ক্যাপিটাল আর বসিয়ে দেবে, কে ইন্টু ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর, ঠিক আছে। এবারে গল্পটা চেঞ্জ হবে এখানে। যদি স্মল আর এর মান যদি রেডিয়াস অপেক্ষা ছোট হয়, অর্থাৎ আমি যদি স্ফিয়ারের ভেতরের কোনো যদি বিন্দু নিই তাহলে পোটেনশিয়াল কত হবে, এটা কি করে ক্যালকুলেট করবে। দেখো এই রেজাল্টটা কিন্তু হলো নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য হবে না, এটা হবে শুধুমাত্র হলো অথবা সলিড কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য। নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য এই এক্সপ্রেশনটা নয়, ঠিক আছে। তো আমরা জানি তুমি হলো কন্ডাক্টিং স্ফিয়ার নাও বা সলিড কন্ডাক্টিং স্ফিয়ার নাও, তুমি যদি হলো কন্ডাক্টিং স্ফিয়ার নাও বা সলিড কন্ডাক্টিং স্ফিয়ার নাও, আমরা জানি কোনো একটা হলো কন্ডাক্টিং স্ফিয়ার বা সলিড কন্ডাক্টিং স্ফিয়ারের ভেতরে ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু 0 হয়। আমরা জানি ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু কত হয়, 0 হয়। আর ই মানে কত, ই মানে হচ্ছে ডিভি বাই ডিআর। তাহলে পরিষ্কার বুঝতে পারছি ডিভি বাই ডিআর ইজ ইকুয়াল টু কত হবে, 0 হবে। এখন ডিভি বাই ডিআর ইজ ইকুয়াল টু যেহেতু 0, তাহলে এখান থেকে বলতে পারি ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে। তার মানে যদি হলো স্ফিয়ার নিই, হলো কন্ডাক্টিং স্ফিয়ার নিই বা সলিড কন্ডাক্টিং স্ফিয়ার যদি নিই তাহলে ভেতরে পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু কী হবে, ভি ইজ ইকুয়াল টু কিন্তু কনস্ট্যান্ট থাকবে, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এবার সেই কনস্ট্যান্টের মানটা কত হবে, স্বাভাবিক এই পয়েন্টে যা পোটেনশিয়াল এই পয়েন্টটাতে সেম পোটেনশিয়াল হবে, কারণ কেন, কারণ পোটেনশিয়াল তো কনস্ট্যান্ট। তুমি যদি স্ফিয়ারের একদম জাস্ট ভেতরের যদি কোনো একটা বিন্দু নাও সেখানে যা পোটেনশিয়াল হবে এইখানেও তো সেম পোটেনশিয়াল হবে, তো স্বাভাবিক এইখানে যে পোটেনশিয়াল সেটা সারফেসের সঙ্গে সমান হবে, তাহলে এইখানে যে পোটেনশিয়াল সেটা সারফেসের যা পোটেনশিয়াল তার সঙ্গে সমান হবে। তাহলে এইখানে ভি ইজ ইকুয়াল টু হবে কে ইন্টু ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর। এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, ওটা দেখা যাচ্ছে তো, হ্যাঁ ঠিক আছে। তাহলে যে সামারিটা করছি, আচ্ছা আপাতত এটা নোট ডাউন করে নাও, দিয়ে লাস্টে আমি সামারি করে দিচ্ছি, ঠিক আছে। আগের স্লাইডে একটা জায়গা একটু কারেকশন করে নেবে, আমি একটা ছোট্ট জায়গা ভুল বলেছি। সেটা হচ্ছে আমি বললাম না বাইরের বিন্দুতে আর সারফেসের কোনো একটা পয়েন্টে
হলো কন্ডাক্টিং স্ফিয়ার আর হলো সলিড স্ফিয়ার আর হলো নন কন্ডাক্টিং স্ফিয়ারের এক্সপ্রেশন সেম হয়, কিন্তু ভেতরের কোনো বিন্দুতে পোটেনশিয়ালের মানে ভেতরের কোনো বিন্দুতে যখন পোটেনশিয়াল বের করছো তখন হলো কন্ডাক্টিং স্ফিয়ার আর সলিড কন্ডাক্টিং স্ফিয়ারের এক্সপ্রেশন সেম হয়, কিন্তু হলো নন কন্ডাক্টিং স্ফিয়ারের এক্সপ্রেশনটা আলাদা হয়, সেটা সেম হয় না। ওটা একটু ঠিক করে নেবে, ওটাও সেম হয়। কেন বলছি, শুধুমাত্র কন্ডাক্টরের জন্য ইলেকট্রিক ফিল্ড ভিতরে জিরো হয় এমনটা নয়, নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য, নন কন্ডাক্টিং হলো স্ফিয়ারের জন্য কিন্তু ভেতরে ইলেকট্রিক ফিল্ড জিরো হয়। কেন বলছি, যদি তুমি ধরে নাও এটা হচ্ছে নন কন্ডাক্টিং হলো স্ফিয়ার, নন কন্ডাক্টিং হলো স্ফিয়ার মানে সারফেসটা কন্ডাক্টর দিয়ে তৈরি নয়, এই যে স্ফেরিক্যাল সেলটা নিয়েছি না, এটা কন্ডাক্টর দিয়ে তৈরি নয়। প্রথম কথা হলো মানে ভেতরটা ফাঁপা রয়েছে, ভেতরে কোনো চার্জ থাকা পসিবল নয়। এবার তুমি যদি ভেতরে গসিয়ান সারফেস কনস্ট্রাক্ট করো তাহলে এই গসিয়ান সারফেসের মধ্য দিয়ে ফ্লাক্স ফাই তো জিরো হবে। কেন? কারণ এই গসিয়ান সারফেস তো কোনো চার্জকে ধরে নেই, কোনো চার্জকে তো আবদ্ধ করে নেই, তাহলে টোটাল ফ্লাক্স এর মধ্য দিয়ে জিরো হবে। আর আমরা জানি কোনো গসিয়ান সারফেসের মধ্য দিয়ে ফ্লাক্স ফাই ইজ ইকুয়াল টু কত হয়, ই ইন্টু 4πr²। আর যেহেতু এই গসিয়ান সারফেসের ভেতরে কোনো চার্জ এনক্লোজড নেই, তাহলে এই ফাই এর মানটা হবে 0/ε0 অর্থাৎ 0। তাহলে এইখান থেকে দেখতে পাচ্ছ ই ইজ ইকুয়াল টু 0 হচ্ছে। তাহলে তুমি যদি হলো নন কন্ডাক্টিং স্ফিয়ার যদি নাও, তুমি যদি হলো নন কন্ডাক্টিং স্ফিয়ার যদি নাও, হলো নন কন্ডাক্টিং স্ফিয়ার যদি নাও, হলো নন কন্ডাক্টিং স্ফিয়ার যদি নাও, যেহেতু এইখানে ই ইজ ইকুয়াল টু 0 হচ্ছে কোথায় না ইনার পয়েন্টে, তাহলে dv/dr ইজ ইকুয়াল টু 0 হবে, v ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হবে, আর সেই মানটাও কিন্তু KQ/R এর সঙ্গে সমান হবে। নোট ডাউন করে নেবে, আমি একটা ছোট্ট ভুল করেছিলাম, সরি, নোট ডাউন করে নেবে এটা, বা নোট ডাউন করার কোনো প্রয়োজন নেই, যেহেতু আগের এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশন সেম, তোমরা শুধু এখানে একটু নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য রাইট দিয়ে দেবে, ঠিক আছে? তো এতক্ষণ পর্যন্ত আমরা স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ডিফারেন্ট পয়েন্টে পোটেনশিয়ালকে কি করে বের করতে হয় সেটা শিখলাম। এবারে একটু তোমাদের রিভাইজ করিয়ে দিচ্ছি। দেখো, কোনো বাইরের কোনো বিন্দুতে, কোনো আউটার পয়েন্টে যে পোটেনশিয়ালের এক্সপ্রেশন পেলাম সেটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু কত হচ্ছে, KQ/r। কখন না, যখন স্মল আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর, স্মল আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর। যদি কিউ বলে দেওয়া থাকে তাহলে এটা হবে, কোনো অসুবিধা নেই। কিন্তু যদি কিউ বলে দেওয়া না থাকে, কি হয় অনেক অঙ্কতে কোনো স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশন বলে দেওয়া থাকবে, কিন্তু সেখানে টোটাল চার্জ কিউ বলে দেওয়া থাকবে না, সেখানে বলে দেবে যে সারফেস চার্জ ডেন্সিটি ইজ ইকুয়াল টু সিগমা। তোমাকে অ্যান্সারটা সিগমার আকারে বের করতে হবে। তখন তুমি এটাকে, এই পোটেনশিয়ালকে কিভাবে ডিল করবে? দেখো, তোমাকে সিগমা বলে দিয়েছে, মানে সিগমা ইজ ইকুয়াল টু কি, টোটাল চার্জ বাই টোটাল সারফেস এরিয়া, মানে 4πr²। তাহলে কিউ ইজ ইকুয়াল টু দাঁড়াচ্ছে 4πr² ইন্টু সিগমা। এবারে এই কিউ এর মানটা এখানে বসিয়ে দেবে, কত আসছে ভি ইজ ইকুয়াল টু কে এর মান কত আসছে 1/4πε0, কিউ এর মান আসছে 4πr² ইন্টু সিগমা বাই এখানে আসছে স্মল আর। দেখতে পাচ্ছ 4π কেটে যাচ্ছে, তাহলে ভি এর যে এক্সপ্রেশন আসছে সেটা হচ্ছে সিগমা r² বাই স্মল আর। তাহলে যদি কিউ বলে দেওয়া থাকে তাহলে ভি ইজ ইকুয়াল টু KQ/R হবে, আর যদি কিউ বলে দেওয়া না থাকে তাহলে ভি ইজ ইকুয়াল টু হবে সিগমা ইন্টু r² বাই, আচ্ছা এক সেকেন্ড, এখানে এপসাইলন নটটা লিখিনি না আমি, এপসাইলন নট ইন্টু স্মল আর, এটা কিন্তু খেয়াল রাখবে। এই এক্সপ্রেশন আর এই এক্সপ্রেশন দুটোই কিন্তু তোমরা খেয়াল রাখবে, ঠিক আছে? হ্যাঁ, এটা ঠিক যে একটা এক্সপ্রেশন মনে রাখলেই হবে, তুমি যদি কিউ এর মানটা বসিয়ে দাও এটা অটোমেটিক পেয়ে যাবে, কিন্তু কি হয় মুখস্থ রাখলে তোমাকে আর সময়টা মোটামুটি 10-15 সেকেন্ড বেঁচে যায় আর কি। যাই হোক, আউটার পয়েন্টে বের করলাম। এবারে কোনো সারফেসের কোনো বিন্দুতে যদি বের করতে চাই,
সারফেস অর ইনার পয়েন্টটা যদি বের করতে চাই, সারফেস বা কোনো ইনার পয়েন্টটা যদি বের করতে চাই, তাহলে এক্সপ্রেশনটা কীরকম হবে? অর্থাৎ স্মল আর এর মানটা যদি ক্যাপিটাল আর অপেক্ষা ছোট হয় বা সমান হয়, তাহলে তোমার পোটেনশিয়ালের এক্সপ্রেশন কি হবে? আমরা খুব ভালো করে জানি যে সারফেসের কোনো বিন্দুতে আর ভেতরের কোনো বিন্দুতে পোটেনশিয়াল ভি এর এক্সপ্রেশন সেম হয়। ভি ইজ ইকুয়াল টু কত হয়? কে ইন্টু ক্যাপিটাল কিউ বাই ক্যাপিটাল আর। ঠিক আছে, এবারে কিউ যদি বলে দেওয়া থাকে তাহলে এটা অ্যান্সার হবে, আর যদি সিগমা বলে দেওয়া থাকে তাহলে কে এর মান বসাও 1/4 পাই এপসাইলন 0, কিউ এর মান বসাও 4 পাই আর স্কোয়ার ইন্টু সিগমা, আর এখানে আর এর মান বসাও, এটা আর হলো, এখান থেকে 4 পাই, এখান থেকে 4 পাই কেটে গেল, তাহলে আর এখান থেকে একটা আর এখানে একটা আর কেটে গেল, তাহলে নেট এক্সপ্রেশন যেটা বেরোচ্ছে সেটা হচ্ছে আর ইন্টু সিগমা বাই এপসাইলন 0। তাহলে ভি এর যে মানগুলো পেলাম সেটা হচ্ছে কে কিউ বাই আর, বা বলতে পারো ক্যাপিটাল আর ইন্টু সিগমা বাই এপসাইলন 0। তুমি যেটা খুশি সেটাই লিখবে, কোনো অসুবিধা নেই। তো এইগুলো মুখস্থ রাখলে তোমাদের জন্যই ভালো। ঠিক আছে, 2-3 বার প্র্যাকটিস করলে নিজেরাই করতে পারবে, নোট ডাউন করে নাও। তাহলে আমরা সলিড কন্ডাক্টিং স্ফিয়ার, হলো কন্ডাক্টিং স্ফিয়ার আর হলো নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য ডিফারেন্ট পয়েন্টে পোটেনশিয়ালের এক্সপ্রেশন দেখলাম। এবারে আমরা করব সলিড নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য ডিফারেন্ট পয়েন্টে পোটেনশিয়ালের এক্সপ্রেশন কত হয়। এখানেও মজাদার জিনিস হচ্ছে, যখন তুমি নন কন্ডাক্টিং স্ফিয়ার নিচ্ছ, ধরে নাও এই স্ফিয়ারটা হয়ে গেল নন কন্ডাক্টিং স্ফিয়ার। ঠিক আছে, এই স্ফিয়ারটা হয়ে গেল, সেম ছবি আছে, আলাদা কোনো পরিবর্তন কিছু করিনি, এটা হয়ে গেল নন কন্ডাক্টিং স্ফিয়ার। নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের জন্য বাইরের বিন্দুতে পোটেনশিয়ালের এক্সপ্রেশন যা হবে, ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন যা হবে, আগের যে জিনিসগুলো পড়লাম সেখানেও ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন সেম ছিল। তুমি ধরো না এখানে বাইরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড এর এক্সপ্রেশন কত হয়? ই ইজ ইকুয়াল টু হয় কে ইন্টু ক্যাপিটাল কিউ বাই স্মল আর স্কোয়ার। আগের এক্সপ্রেশনগুলোর সঙ্গে সেম বেরোচ্ছে, তাহলে পোটেনশিয়াল ভি এর এক্সপ্রেশন কত হবে? তুমি ভি ইজ ইকুয়াল টু যদি মাইনাস অফ ই ডি আর যদি করো, আর লিমিটটা যদি ইনফিনিটি থেকে স্মল আর যদি বসাও, তাহলে এটাও তোমার কে কিউ বাই স্মল আরই আসবে, এ বিষয়ে কোনো সন্দেহ নেই। ঠিক আছে, এবার যদি তুমি স্মল আর, অবশ্যই এখানে স্মল আর ইজ গ্রেটার দেন ক্যাপিটাল আর, এবার যদি তুমি স্মল আর এর মান যদি আর ক্যাপিটাল আর যদি বসিয়ে দাও, অর্থাৎ এই বিন্দুটা সারফেসের যদি কোনো বিন্দু হয়, তাহলে ভি ইজ ইকুয়াল টু কত আসবে? ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু ক্যাপিটাল কিউ বাই আর আসবে। যদি সিগমার আকারে বের করতে হয়, এটা কত আসবে? সিগমা, এটা সরি, সিগমার আকারে বের করলে কত আসবে? সিগমা ইন্টু ক্যাপিটাল আর বাই এপসাইলন 0 আসবে। আর এই মানটা যদি সিগমার আকারে বের করতে চাও কত আসবে? সিগমা ইন্টু আর স্কোয়ার বাই এপসাইলন 0 ইন্টু স্মল আর আসবে। ঠিক আছে, এটা তো এতক্ষণ ধরে করলাম, এটা তো নতুনত্বের কিছু নেই, কিন্তু এইখানে মানে চেঞ্জ হয়ে যাবে পুরো রেজাল্ট যদি তুমি ভেতরের কোনো বিন্দুতে ক্যালকুলেট করতে চাও। দেখো ভেতরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড, এবারে আমি ইনার পয়েন্টে আসি, যদি আমি ভেতরের কোনো বিন্দুতে যদি যাই, অর্থাৎ আমি যদি ইনার পয়েন্টে যদি পোটেনশিয়ালের এক্সপ্রেশন বের করতে যাই, তাহলে আমার কি চেঞ্জ আসবে দেখো। অর্থাৎ স্মল আর এর মান যদি ক্যাপিটাল আর অপেক্ষা যদি ছোট হয়, তাহলে কি পরিবর্তন হবে? ভেতরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন কত হয়? ই ইজ ইকুয়াল টু, আমরা নন কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য করেছিলাম, ই ইজ ইকুয়াল টু হয় কে ইন্টু স্মল কিউ ইন্টু স্মল আর বাই ক্যাপিটাল আর কিউ। ভেতরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন এটা হয়, বাইরের কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ডের এক্সপ্রেশন এটা হয়। এবারে যখন তুমি ভেতরের কোনো বিন্দুতে পোটেনশিয়াল ক্যালকুলেট করছো, তখন ইউনিট পজিটিভ চার্জকে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে ভেতরের কোনো একটা বিন্দু এইখানে নিয়ে আসছো, এইখানে নিয়ে আসছো, যেখানে এই ডিস্টেন্সটা হচ্ছে স্মল আর। ঠিক আছে, তুমি এখন এইখানে নিয়ে আসছো, পরিবর্তনটা কত হবে দেখো, মানে এইখানে পোটেনশিয়ালের মানটা কত হবে দেখো। প্রথম কথা, এখানে যদি পোটেনশিয়াল তোমাকে বের করতে হয়, তাহলে সেম ব্যাপার, ভি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ই ডি আর, অবশ্যই ইনফিনিটি থেকে স্মল আর পর্যন্ত নিয়ে আসছো। এখন ব্যাপারটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড ইনফাইনাইট ডিস্টেন্স থেকে সারফেস পর্যন্ত হয় এটা, আবার এখান থেকে এটা পর্যন্ত
এখান থেকে এই বিন্দু পর্যন্ত ইলেকট্রিক ফিল্ড হবে এটা। তো চেঞ্জটা এখানেই হবে, ইন্টিগ্রেশনটা তোমাকে এখানে আলাদাভাবে করতে হবে। তো এইখানে তুমি ইন্টিগ্রেশনকে ভাঙতে হবে দুটো ভাগে। একটা হচ্ছে ভি ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ, অবশ্যই মাইনাস, দাঁড়াও, ভি ইজ ইকুয়াল টু মাইনাস অফ ইন্টিগ্রেশন অফ ইডিআর। একটা হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে স্মল আর, সরি ইনফাইনাইট ডিস্টেন্স থেকে ক্যাপিটাল আর, প্লাস প্লাসে মাইনাসে আলটিমেট মাইনাসই হয়ে যাবে, অসুবিধা নেই। তুমি এক সেকেন্ড দাঁড়াও, আমি যদি এটাকে ভাঙতে চাই, দাঁড়াও এটাকে ভেঙে দিই। ভি ইজ ইকুয়াল টু মাইনাস অফ, ঠিক আছে, এটাকে এই যে এই পার্টটাকে ভেঙে আমি এখানে লিখছি, প্লাস ইন্টিগ্রেশন অফ ক্যাপিটাল আর থেকে স্মল আর ই ডিআর, এটা করতে পারি। এখন তুমি যদি বসাও ভি ইজ ইকুয়াল টু, এইখানে ই এর মান কত হয়, কে কিউ বাই আর স্কোয়ার হয়, মাইনাস অফ কে কিউ ইন্টু ডিআর বাই আর স্কোয়ার, ইনফিনিটি থেকে ক্যাপিটাল আর। আর এইখানে হচ্ছে মাইনাস অফ কে কিউ বাই কত হচ্ছে, ক্যাপিটাল আর কিউ ইন্টিগ্রেশন অফ স্মল আর ডিআর, এটা হবে ক্যাপিটাল আর থেকে স্মল আর, ঠিক আছে। এই ইন্টিগ্রেশন এবার তুমি নিজে করতে পারো, চাইলে আমার ক্যালকুলেশন দেখতেই পারো, কিন্তু শিখতে যদি হয় তাহলে তোমাকে নিজে থেকে করতে হবে। চলো আমিও করছি, কোনো অসুবিধা নেই, জায়গা কিন্তু বোর্ডে আমার কম আছে, তাই জন্য আমার ক্যালকুলেশন দেখতে একটু খারাপ লাগতে পারে, ঠিক আছে, হয়তো পরিষ্কার হবে না, তাও চেষ্টা করছি যতটা পরিষ্কার করা যায়, ঠিক আছে। এটা কত হচ্ছে, ভি ইজ ইকুয়াল টু মাইনাস অফ কে কিউ ডিআর বাই আর স্কোয়ার যদি লিখি, তাহলে এইখানে আমার যে মানটা দাঁড়াবে সেটা হচ্ছে, আমার এখানে একদম মাইনাসে কেটে এটা আসবে। তুমি যদি এই ইন্টিগ্রেশনটা করো তাহলে এটা মাইনাস অফ 1/r আসবে, আর এই মাইনাসে কেটে প্লাস আর হয়ে যাবে। এই ইন্টিগ্রেশনের মানটা যেটা আসবে সেটা হচ্ছে মাইনাস অফ 1/r। তুমি করে দেখে নেবে, লিমিট বসিয়ে দেখে নেবে, ঠিক আছে। আর এইটা তো কত আসছে দেখি, মাইনাস অফ কে কিউ বাই আর কিউব, এটা তো আর স্কোয়ার বাই 2 হয়, তাহলে 2টা আমি এইখানে লিখলাম, আর স্মল আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার, এটা হচ্ছে স্মল আর স্কোয়ার মাইনাস ক্যাপিটাল আর স্কোয়ার। তাহলে যে মানটা আমার দাঁড়াচ্ছে সেটা হচ্ছে কত, কে কিউ বাই আর মাইনাসে প্লাস হয়ে যাবে, এটা প্লাস কে কিউ বাই 2r মাইনাস কে কিউ আর স্কোয়ার বাই 2r কিউব, ঠিক আছে। এবার এটাকে যদি যোগ করে লিখি তাহলে ভি ইজ ইকুয়াল টু আসবে কে কিউ বাই আর 1 প্লাস 1 2 3 2, তাহলে ভি ইজ ইকুয়াল টু আসবে 3 2 কে কিউ বাই আর 3 2 কে কিউ বাই আর এখানে আসছে মাইনাস অফ কে কিউ স্মল আর স্কোয়ার বাই আর কিউব। এবারে আমি যদি লিখি ভি ইজ ইকুয়াল টু কে, আচ্ছা 2টা তো এখানে ছিল না, 2টা লিখতে ভুলে গেলাম। আমি যদি করি কে কিউ বাই 2r কিউব যদি কমন নিয়ে নিই তাহলে কত পড়ে থাকছে এখানে, 2টা তো বাইরে বের করলাম, আর কিউব মানে 3r স্কোয়ার থাকছে, মাইনাস এইখানে পড়ে থাকছে স্মল আর স্কোয়ার, ঠিক আছে। আমার ক্যালকুলেশন করাটা আমার মুখের সঙ্গে তুমি বুঝতে নাই পারো, এই ক্যালকুলেশন তখনই ভালো করে বুঝতে পারবে যখন তোমরা নিজেরা করবে। এবারে দেখো এই পুরো জায়গাতে তো কোনো অসুবিধা ছিল না, প্রবলেমটা হয়েছে তোমাদের এই জায়গাতে, কেন, কারণ ইন্টিগ্রেশনটা আমাকে ভেঙে করতে হয়েছে। কেন, কারণ
ইনফাইনাইট ডিস্টেন্স থেকে ক্যাপিটাল আর পর্যন্ত ইন্টিগ্রেশন ইলেকট্রিক ফিল্ডের মান ছিল আমার এটা, আবার ক্যাপিটাল আর থেকে স্মল আর ডিস্টেন্স পর্যন্ত ইলেকট্রিক ফিল্ডের মান ছিল আমার এটা। তাই জন্য ইলেকট্রিক ফিল্ডটাকে এখানে ভেঙে লিখতে হয়েছে, ইন্টিগ্রেশন অফ E1 dr প্লাস ইন্টিগ্রেশন অফ E2 dr। এটা হচ্ছে ইনফাইনাইট ডিস্টেন্স থেকে আর পর্যন্ত, এটা হচ্ছে আর থেকে স্মল আর পর্যন্ত। এটা তোমাকে বুঝতে পারতে হবে। আর এটা যদি বুঝতে পেরে যাও আর এই ক্যালকুলেশনটা যদি তুমি করতে পারো, তাহলে এটা করা তোমার কাছে কোনো ব্যাপার নয়। কিন্তু তোমাকে অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে তোমাকে যেটা মনে রাখতে হবে সেটা হচ্ছে V ইজ ইকুয়াল টু KQ/2R³ 3R² মাইনাস স্মল r², এটা মনে রাখতে হবে। আর এইখান থেকে একটা স্পেশাল কেস তোমাকে করতে হবে। স্পেশাল কেস হচ্ছে যখন স্মল r ইজ ইকুয়াল টু 0 হয়ে যাবে, অর্থাৎ তুমি যখন সেন্টারে চলে যাচ্ছ, স্মল r ইজ ইকুয়াল টু 0 মানে কি, এই ডিস্টেন্সটা 0 হয়ে যাচ্ছে মানে কি, তুমি যখন সেন্টারে চলে যাচ্ছ, যখন তুমি স্মল r ইজ ইকুয়াল টু 0 বসাচ্ছ, তখন পোটেনশিয়ালের মানটা কত হচ্ছে বলো তো? তাহলে পোটেনশিয়াল যদি V0 হয়, V0 ইজ ইকুয়াল টু কত হচ্ছে, KQ/2R³ ইন্টু 3R², KQ/2R³ ইন্টু 3R²। তাহলে V0 মান দাঁড়াচ্ছে 3/2 K ইন্টু Q/R। আর KQ/R কোথায় হয়? KQ/R কোথায় কার পোটেনশিয়াল হয়? সারফেসের পোটেনশিয়াল হয় KQ/R। তুমি যদি স্মল r এর জায়গায় যদি ক্যাপিটাল R বসিয়ে দাও, তাহলে পোটেনশিয়াল V ইজ ইকুয়াল টু KQ/R হচ্ছে। তাহলে সেন্টারে যে পোটেনশিয়াল পাচ্ছ V0 ইজ ইকুয়াল টু হচ্ছে 3/2 ইন্টু পোটেনশিয়াল এট সারফেস। তোমাকে এটাও কিন্তু মনে রাখতে হবে, তোমাকে এই এক্সপ্রেশনটিও কিন্তু মনে রাখতে হবে। বাদবাকি এটা বোঝার মতো এমন কিছু কঠিন ব্যাপার নয়। ম্যাক্সিমাম ছেলে মেয়েরা এই পোটেনশিয়ালের মানটাকে কিন্তু মুখস্থ রাখতে পারে না, অত ভালো করে কেয়ার করে না। দেখো আবার বলছি, পুরো পোটেনশিয়ালের এক্সপ্রেশন তো একটা পয়েন্ট চার্জের মতো, শুধুমাত্র নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের জন্য ভেতরের কোনো পয়েন্টে পোটেনশিয়ালের এক্সপ্রেশন এটা হয়, যেটা তোমাকে মুখস্থ রাখতে হবে। নোট ডাউন করে নাও, তোমরা চিন্তা করো না। আমি আবার রিক্যাপ করাচ্ছি। দেখো, আউটসাইডের কোনো বিন্দুতে বা কোনো স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের বাইরের কোনো বিন্দুতে বা কোনো আউটসাইড পয়েন্টে কোনো স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য বাইরের কোনো বিন্দুতে পোটেনশিয়াল V ইজ ইকুয়াল টু কত হয়, K ইন্টু ক্যাপিটাল Q/r হয়। ঠিক আছে, এটা কিন্তু হলো কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য হয়, এটা কিন্তু সলিড কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য হয়, এটা কিন্তু নন কন্ডাক্টিং হলো স্ফিয়ারের জন্য হয়, এটা কিন্তু নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের জন্য হয়। খেয়াল রাখবে, V ইজ ইকুয়াল টু KQ/R হয়, এটা হচ্ছে সারফেসের কোনো বিন্দু, সারফেসের কোনো পয়েন্টে V ইজ ইকুয়াল টু KQ/R হয়। কার জন্য? হলো কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য। আমার সঙ্গে সঙ্গে তোমরাও বলো, HCS মানে হলো কন্ডাক্টিং স্ফিয়ার, তারপরে হচ্ছে সলিড কন্ডাক্টিং স্ফিয়ার, তারপরে হচ্ছে নন কন্ডাক্টিং হলো স্ফিয়ার, তারপরে হচ্ছে নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার। ঠিক আছে, আচ্ছা নন কন্ডাক্টিং NC লিখে দিই। হ্যাঁ, নন কন্ডাক্টিং বারবার ধরে লিখে সময় নষ্ট করবো না, ভিডিওর লেন্থ বেড়ে যাবে, তাই জন্য আমি শর্টে লিখছি। হ্যাঁ, তোমরা পারলে কিন্তু যেমনটা সুবিধা হবে তেমনটা করবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, অবশ্যই কিউ এর আকারে মান মুখস্থ রেখেছো, তোমাকে সিগমার আকারেও মান মুখস্থ রাখতে হবে। সিগমার আকারে V ইজ ইকুয়াল টু কত হবে? সিগমার আকারে V ইজ ইকুয়াল টু হবে আউটসাইডের কোনো বিন্দুর জন্য সিগমা R² ε0 স্মল r। এখানে হবে V ইজ ইকুয়াল টু সিগমা R ε0। এবারে ভেতরের কোনো বিন্দুতে ইনার পয়েন্টে V ইজ ইকুয়াল টু
কে ইন্টু ক্যাপিটাল কিউ বাই আর হবে কার জন্য? হলো কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য, সলিড কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য, নন কন্ডাক্টিং হলো স্ফিয়ারের জন্য। কিন্তু নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের জন্য ভেতরের কোনো বিন্দুতে অর্থাৎ স্মল আর এর মান যখন রেডিয়াস অপেক্ষা ছোট, এখানে স্মল আর এর মান রেডিয়াসের সঙ্গে সমান, এখানে স্মল আর এর মান রেডিয়াস অপেক্ষা বড়। এগুলো কিন্তু নোট ডাউন করবে, হ্যাঁ, ব্যাপারটা হালকাতে নেবে না। নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ারের জন্য কোথায়? না ইনার পয়েন্টে নাকি স্মল আর যখন রেডিয়াস অপেক্ষা ছোট হবে তখন ভি ইজ ইকুয়াল টু কত হবে? এটা হবে তোমার কে ইন্টু কিউ বাই 2r³ এইখানে হচ্ছিল 3r² মাইনাস স্মল আর স্কোয়ার। এটাও কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, কে কিউ বাই 2r³ 3r² মাইনাস r²। বারবার ধরে বলছি নোট ডাউন করবে। আর সেন্টারের কোনো পয়েন্টে, সেন্ট্রাল পয়েন্টে সেন্টারে v0 ইজ ইকুয়াল টু 3/2 vs মানে পোটেনশিয়াল অ্যাট সারফেস হয়। এটাও কিন্তু তোমরা নোট ডাউন করে নেবে। তো এই রকম করে যদি বারবার ধরে রিভাইজ করো তাহলে এমনিতেই মুখস্থ হয়ে যাবে। আশা করছি তোমাদের অলরেডি 50% মুখস্থ অলরেডি হয়ে গেছে, বাকি 50% মুখস্থ তোমাদের প্র্যাকটিস করতে করতে অটোমেটিক হয়ে যাবে। নোট ডাউন করে নাও। এতক্ষণ পর্যন্ত আমরা দেখলাম যে কোনো স্ফেরিক্যাল চার্জ ডিস্ট্রিবিউশনের জন্য ডিফারেন্ট পয়েন্টে পোটেনশিয়ালের এক্সপ্রেশন কি হয়। এবারে আমরা সেই পোটেনশিয়ালের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন দেখব, মানে দেখব যে ডিস্টেন্সের সঙ্গে সঙ্গে পোটেনশিয়ালের ফ্ল্যাকচুয়েশনটা ঠিক কীরকম হয়। তো প্রথমে আমরা দেখব সলিড স্ফিয়ারের জন্য, মানে সলিড কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য, হলো কন্ডাক্টিং স্ফিয়ারের জন্য বা নন কন্ডাক্টিং হলো স্ফিয়ারের জন্য। আমরা প্রত্যেকে জানি যে কোনো একটা, আমি হলো স্ফেরিক্যাল সেল দিয়ে রিপ্রেজেন্ট করছি, হ্যাঁ, বা হলো কন্ডাক্টিং স্ফিয়ার দিয়ে রিপ্রেজেন্ট করছি, হ্যাঁ। এটা হচ্ছে একটা চার্জড হলো কন্ডাক্টিং স্ফিয়ার। আর আমরা জানি যে এই হলো কন্ডাক্টিং স্ফিয়ারের সারফেসে আর ভেতরের কোনো বিন্দুতে পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু হয় কে কিউ বাই ক্যাপিটাল আর। আমরা প্রত্যেকে জানি যে হলো কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে সারফেসের বিন্দুতে বা ভেতরের বিন্দুতে পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু কে কিউ বাই আর হয় যখন ডিস্টেন্স রেডিয়াস অপেক্ষা ছোট হয়। আর আমরা দেখেছি যে হলো কন্ডাক্টিং স্ফিয়ারের ক্ষেত্রে বাইরের কোনো বিন্দুতে পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু, দেখো বারবার ধরে এক্সপ্রেশন আমার বলতে ভালো লাগছে না, তোমরাও আমার সঙ্গে সঙ্গে রিপিট করো। আমি তোমাদেরকে দেখতে পাচ্ছি না ঠিকই, কিন্তু তোমরাও যদি আমার সাথে সাথে এক্সপ্রেশনগুলো রিপিট করো তাহলে কি হবে, আমার সঙ্গে সঙ্গে তোমাদেরও রিভাইজ হয়ে যাবে, ঠিক আছে। তো বাইরের কোনো বিন্দুর জন্য পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু কত হয়? কে কিউ বাই স্মল আর, যেখানে ডিস্টেন্সটা রেডিয়াস অপেক্ষা বড়। এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে আমরা এখানে পরিষ্কার দেখতে পাচ্ছি যে পোটেনশিয়াল ডিস্টেন্সের উপরে ডিপেন্ডই করছে না, অর্থাৎ পোটেনশিয়াল কনস্ট্যান্ট, ভেতরের সব বিন্দুতে পোটেনশিয়াল কনস্ট্যান্ট, অর্থাৎ ভি প্রপোর্শনাল টু r⁴, অর্থাৎ ডিস্টেন্সের উপরে ডিপেন্ডই করছে না। অর্থাৎ এখানে পোটেনশিয়াল কনস্ট্যান্ট হবে মানে পোটেনশিয়ালটা হচ্ছে আর অ্যাক্সিসের সঙ্গে প্যারালাল হবে। দেখো দেখতে পাচ্ছ এটা একটা স্ফেরিক্যাল সেল যার রেডিয়াস হচ্ছে আর একে আমি কিউ চার্জ দিয়েছি যেটা তার সারফেস বরাবর ডিস্ট্রিবিউট হয়ে গেছে, দেখতে পাচ্ছ। আর এই রেডিয়াসের সঙ্গে লম্বালম্বি একটা দাগ টেনেছি, এই পয়েন্টটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু স্মল আর। আর এই লাইনের বাঁদিকে অর্থাৎ আর লেস দেন যখন ক্যাপিটাল আর হবে তখন পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট হচ্ছে। আবার যখন আমি দূরের কোনো বিন্দুতে যাব, যখন আমি স্ফেরিক্যাল সেলের বাইরে চলে যাব বা হলো স্ফিয়ারের বাইরে চলে যাব, তখন ভি এর সঙ্গে আর এর কি সম্পর্ক হচ্ছে? ভি এর সঙ্গে আর এর ব্যস্তানুপাতিক সম্পর্ক হচ্ছে। আর এই রকম ধরনের যদি কোনো সম্পর্ক হয় তাহলে সেটাকে রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা দিয়ে রিপ্রেজেন্ট করা হয়। তোমরা ভালো করে জানো, মানে এর গ্রাফটা কীরকম দেখতে হবে, রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে বা সমবালা বৃত্তাকার হবে। তো ভেরিয়েশন দেখতে এরকম আসবে, ঠিক আছে। দাঁড়াও, ভেরিয়েশনটা এরকম টাইপের আসবে। তো এইখানে হচ্ছে, এটা হচ্ছে ডিস্টেন্স যখন রেডিয়াস অপেক্ষা বড় হচ্ছে, এটা হচ্ছে ডিস্টেন্স যখন রেডিয়াস অপেক্ষা ছোট হচ্ছে। তো এই রিজিয়নটা হচ্ছে স্ফিয়ারের ভেতরের রিজিয়ন, এই রিজিয়নটা হচ্ছে স্ফিয়ারের বাইরের রিজিয়ন, আর এই রিজিয়নটা হচ্ছে সারফেসে অবস্থিত কোনো একটা বিন্দু, ঠিক আছে। আশা করছি বুঝতে পেরেছো, নোট ডাউন করে নাও।
এবারে আমরা দেখব যে এই স্ফিয়ারটা যদি নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার হতো, যদি এই স্ফিয়ারটা নন কন্ডাক্টিং সলিড স্ফিয়ার যেটাকে কিউ পরিমাণ চার্জ দেওয়া হয়েছে, তাহলে এই ক্ষেত্রে ভোল্টেজ বা পোটেনশিয়ালের সঙ্গে ডিস্টেন্সের ভেরিয়েশনটা কীরকম কী হবে। দেখো এইটাই হচ্ছে একটুখানি কমপ্লিকেটেড। আমরা জানি যে কোনো নন কন্ডাক্টিং হলোস্ফিয়ারের ক্ষেত্রে ভেতরের কোনো বিন্দুতে পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু কত হয়, আমার সঙ্গে সঙ্গে প্লিজ তোমরা রিভাইজ করো, ভি ইজ ইকুয়াল টু কত হয়, কে কিউ বাই 2r কিউব ইন্টু 3 ক্যাপিটাল আর স্কোয়ার মাইনাস স্মল আর স্কোয়ার। পরিষ্কার দেখতে পাচ্ছ এখানে ভি এর পাওয়ার 1 রয়েছে আর ডিস্টেন্সের পাওয়ার 2 রয়েছে। আর এই রকম যদি ইকুয়েশন হয় তাহলে এই ইকুয়েশনটা অবশ্যই প্যারাবোলা হবে। ঠিক আছে, একটার ঘাত 1 একটার ঘাত 2, তাহলে অবশ্যই এটা প্যারাবোলা হবে। আর এই প্যারাবোলার খাল কোন দিকে হবে, যার ঘাত 1 অর্থাৎ যার পাওয়ার 1 সেই দিকে হবে। আর আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি যে ডিস্টেন্স বাড়ার সঙ্গে সঙ্গে ভোল্টেজের মান কমছে, অর্থাৎ খালটা নেগেটিভ ভি অ্যাক্সিস বরাবর হবে। অর্থাৎ যখন ডিস্টেন্সের মান যখন রেডিয়াস অপেক্ষা ছোট, অর্থাৎ যখন আমি নন কন্ডাক্টিং চার্জ সলিড স্ফিয়ারের ভেতরের কোনো বিন্দুতে থাকবো, তখন ভেরিয়েশনটা প্যারাবোলিক ভেরিয়েশন হবে, যে প্যারাবোলার খাল অর্থাৎ এই যে খালটা নেগেটিভ ভি অ্যাক্সিস বরাবর থাকবে। আর বাইরের কোনো বিন্দুর জন্য পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু, তোমরা জানো এটা তো ইজি, সবার ক্ষেত্রে সেম হয়, কে কিউ বাই স্মল আর হয়। অর্থাৎ এখানে ভি এর সঙ্গে আর এর ব্যস্তানুপাতিক সম্পর্ক হবে, কখন না যখন ডিস্টেন্সের মান রেডিয়াস অপেক্ষা বেশি হবে। তো আবার সেম করব, এই দিক বরাবর একটা স্ট্রেট লাইন টেনে নেব, এই দিক বরাবর একটা স্ট্রেট লাইন টেনে নেব যেটা আমার সারফেসকে প্রকাশ করবে। ঠিক আছে, এবারে আরেকটা কথা বলতে ভুলে গেলাম, এটা তো ইন্টারনাল পয়েন্টের জন্য আমরা জানি তুমি যদি এখানে আর ইজ ইকুয়াল টু যদি 0 বসাও, অর্থাৎ তুমি যখন নন কন্ডাক্টিং স্ফিয়ারের যখন কেন্দ্রে চলে যাচ্ছ, তখন কেন্দ্রে যে পোটেনশিয়াল V0 সেটা 3/2 ইন্টু ভি সারফেস হয়। এটা অলরেডি প্রুফ করে দেখানো হয়েছে, যেখানে ভিএস ইজ ইকুয়াল টু পোটেনশিয়াল অ্যাট সারফেস, আর ভিএস ইজ ইকুয়াল টু কত হয়, ভিএস ইজ ইকুয়াল টু কে কিউ বাই ক্যাপিটাল আর হবে। ঠিক আছে, এবারে তুমি লক্ষ্য করে দেখো, আমি যখন এর কার্ভটা টানবো তখন ভেতরের কোনো বিন্দুর জন্য প্যারাবোলিক ভেরিয়েশন হবে, আর প্যারাবোলার খাল নেগেটিভ ভি অ্যাক্সিস বরাবর হবে। অর্থাৎ এইখানে গ্রাফটা দেখতে এরকম টাইপের দেখতে হবে, মানে যখন ডিস্টেন্সের মান রেডিয়াস অপেক্ষা ছোট, অর্থাৎ এটা হচ্ছে আর ইজ ইকুয়াল টু ক্যাপিটাল আর, তখন প্যারাবোলিক ভেরিয়েশন হবে। যখন আমি এই স্ফিয়ারের বাইরে চলে যাব, অর্থাৎ বাইরের বিন্দুর জন্য ভি এর সঙ্গে আর এর ব্যস্তানুপাতিক সম্পর্ক, তাহলে এটা রেক্ট্যাঙ্গুলার হাইপারবোলা হবে বা সমপরাবৃত্তাকার কার্ভটা হবে। তাহলে এটা দেখতে এরকম টাইপের দেখতে হবে। তাহলে এটা হচ্ছে ভেতরের কোনো বিন্দু, এটা হচ্ছে আর লেস দেন আর, আর এটা হচ্ছে আর গ্রেটার দেন আর, আর এটা হচ্ছে তোমার সারফেসে অবস্থিত কোনো একটা বিন্দু, এটা হচ্ছে ভিও। ভিও এর মান কত হবে, লিখে দিচ্ছি দাঁড়াও, ভিও ইজ ইকুয়াল টু 3/2 ভিএস, ভিএস ফর ভি সারফেস, আর এটা তোমার হয়ে গেল ভিএস ইজ ইকুয়াল টু কে ইন্টু ক্যাপিটাল কিউ বাই আর। ঠিক আছে, আর তোমার পোটেনশিয়ালের মান 0 কখন হবে, আর ইজ ইকুয়াল টু ইনফিনিটি হবে। তো এই জিনিসগুলো তোমাদেরকে কিন্তু খেয়াল রাখতে হবে। বারবার ধরে বলছি, তোমরা যদি আমার সঙ্গে রিভিশন করে করে চলো তাহলে কিন্তু এইখানেই ক্লিয়ার হয়ে যাবে। যদি বুঝতে না পারো আরেকবারটি দেখো, এইখানের পড়া যেন এইখানেই ক্লিয়ার হয়ে যাওয়া যায়। ভিডিও দেখতে দেখতেই দেখবে তোমার পড়া কিন্তু ক্লিয়ার হয়ে যাচ্ছে। নোট ডাউন করো। এবারে আমরা যতগুলো অঙ্ক করব সেই অঙ্কগুলো কিন্তু এই যতগুলো এক্সপ্রেশন পড়লাম তার রিভিশন হবে। আর লক্ষ্য করে দেখবে এই প্রত্যেকটা অঙ্ক কিন্তু সেম ক্যাটাগরির হবে, অর্থাৎ এইগুলো হচ্ছে কনসেন্ট্রিক সেল প্রবলেম, মানে দুটো স্ফেরিক্যাল সেল থাকবে যাদের সেন্টার কিন্তু সেম হবে। ঠিক আছে, প্রত্যেকটা অঙ্ক কিন্তু সেম ধরনের হবে। আমি 2 বা 3টে স্ফেরিক্যাল সেল নেব যাদের প্রত্যেকের সেন্টার কিন্তু একটাই সেন্টার হবে, অর্থাৎ এগুলো হচ্ছে কনসেন্ট্রিক সেল প্রবলেম। হেডিং দেবে কনসেন্ট্রিক সেল প্রবলেম, তারপরে কিন্তু অঙ্কগুলো করতে শুরু করবে। আমি কিন্তু প্রত্যেক জায়গায় কনসেন্ট্রিক সেল প্রবলেম লিখে রাখবো না, তোমরা খাতায় কনসেন্ট্রিক সেল প্রবলেম হেডিং দেবে, তারপরে সমস্ত অঙ্কগুলো একের পর এক করতে থাকবে। তো দেখো প্রথমের অঙ্কটা কি বলেছে, তো ছবিতে দেখতে পাচ্ছ যে দুটো কনসেন্ট্রিক সেল রয়েছে। ছোট স্ফিয়ারের যে রেডিয়াস সেটা হচ্ছে r1, বড় স্ফিয়ারের যে রেডিয়াস সেটা হচ্ছে r2।
ছোট স্ফিয়ারে Q1 চার্জ দেওয়া রয়েছে আর বড় স্ফিয়ারে Q2 চার্জ দেওয়া রয়েছে। তিনটে পয়েন্ট রয়েছে P1 P2 P3। আমাকে P1 P2 P3-তে পোটেনশিয়াল V1 V2 V3 বের করে দেখাতে হবে। সব থেকে প্রথমে আমি তোমাদের যেটা রেকমেন্ড করব সেটা ভালো করে দেখো যে P1 পয়েন্টটা কোথায় অবস্থিত। P1 পয়েন্টটা কিন্তু দুটো স্ফিয়ারের কিন্তু ভেতরে অবস্থিত। দেখো দেখো প্রথম কথা, পি পয়েন্টের যে ডিস্টেন্স সেটা আমি স্মল আর কনসিডার করে নেব। পি পয়েন্টের যে ডিস্টেন্স সেটা আমি স্মল আর কনসিডার করে নেব। দেখো প্রথম ক্ষেত্রে যে ডিস্টেন্স ও P1 ইজ ইকুয়াল টু, আমি বারবার ধরে বলছি স্মল আর কনসিডার করে নেব। প্রথম ক্ষেত্রে আর এর মানটা হচ্ছে R1 অপেক্ষা ছোট, আবার R2 অপেক্ষাও ছোট। অর্থাৎ এই পয়েন্টটা প্রত্যেকটা স্ফিয়ারের ভেতরের কোনো একটা বিন্দু। তাহলে যখন আমি P1 পয়েন্টে পোটেনশিয়াল V1 ক্যালকুলেট করব, তখন V1 ইজ ইকুয়াল টু, V1 যে পোটেনশিয়ালটা হবে সেটা প্রথম ছোট স্ফেরিক্যাল সেলের জন্য হবে আর বড় স্ফেরিক্যাল সেলের জন্য হবে। এখন আমরা জানি কোনো একটা স্ফেরিক্যাল সেলের ভেতরের কোনো বিন্দুতে পোটেনশিয়াল কত হয়, KQ বাই রেডিয়াস হয়। তাহলে ছোট সেলটার জন্য পোটেনশিয়াল কত হবে, আবার বলছি KQ বাই রেডিয়াস হয়। তাহলে ছোট স্ফেরিক্যাল সেলের জন্য পোটেনশিয়াল কত হবে, KQ বাই রেডিয়াস অফ ফার্স্ট স্ফিয়ার অর্থাৎ R1 প্লাস, আচ্ছা Q কেন হবে, যেহেতু ছোট স্ফিয়ারটাতে চার্জ Q1 রয়েছে, তাহলে এটাকে আমি K স্মল Q1 দিয়ে রিপ্রেজেন্ট করছি। হ্যাঁ, K স্মল Q1 বাই R1। আর দ্বিতীয় মানে বড় স্ফিয়ারটার জন্য P1 পয়েন্টে যে পোটেনশিয়াল হবে সেটা কত হবে, K Q2 বাই R2। তো এই হচ্ছে অঙ্ক। দেখো না, প্রথম কথা P1 পয়েন্টে পোটেনশিয়াল কার কার জন্য হবে, দুটো স্ফেরিক্যাল সেলের জন্য হবে। একটা হচ্ছে ছোট স্ফেরিক্যাল সেলের জন্য, একটা হচ্ছে বড় স্ফেরিক্যাল সেলের জন্য। এটা ছোট স্ফেরিক্যাল সেলের জন্য, এটা হচ্ছে বড় স্ফেরিক্যাল সেলের জন্য। আবার P1 পয়েন্টটা দুটো স্ফেরিক্যাল সেলেরই হচ্ছে ভেতরের কোনো বিন্দু। তো ভেতরের কোনো বিন্দুতে পোটেনশিয়াল কত হয়, KQ1 বাই রেডিয়াস, অর্থাৎ ছোট স্ফেরিক্যাল সেলের জন্য KQ1 বাই R1 আর বড় স্ফেরিক্যাল সেলের জন্য KQ বাই R2। এখন দ্বিতীয় মানে যখন আমি P2 পয়েন্টে যখন আমি ক্যালকুলেট করব পোটেনশিয়াল, অর্থাৎ OP2, এটা তো ফার্স্ট অঙ্ক হয়ে গেল, অসুবিধা নেই। সেকেন্ড অঙ্ক OP2 ইজ ইকুয়াল টু, আমি আর ধরে নেব, যেখানে আর এর মানটা R1 অপেক্ষা বড় আর R2 অপেক্ষা ছোট। ঠিক আছে, অর্থাৎ এখন P2 পয়েন্টে পোটেনশিয়াল V2 দুটো স্ফেরিক্যাল সেলের জন্য হবে। এখন P2 পয়েন্টটা ফার্স্ট স্ফেরিক্যাল সেল থেকে দূরে অবস্থিত, ফার্স্ট স্ফেরিক্যাল সেলের বাইরে অবস্থিত। লক্ষ্য করে দেখো P2 পয়েন্ট কিন্তু ফার্স্ট স্ফেরিক্যাল সেলের বাইরে অবস্থিত। তাহলে ফার্স্ট স্ফেরিক্যাল সেল বা ছোট স্ফেরিক্যাল সেলটার জন্য যে পোটেনশিয়াল আসবে সেটা হচ্ছে বাইরের কোনো বিন্দুতে পোটেনশিয়াল কত হয়, KQ1 বাই ডিস্টেন্স হয়। তো ডিস্টেন্সটাকে স্মলার দিয়ে রিপ্রেজেন্ট করলাম। আর বড় স্ফেরিক্যাল সেলের জন্য P2 পয়েন্টটা হচ্ছে ভেতরের বিন্দু, তাহলে এটা হবে KQ2 বাই রেডিয়াস মানে R2 হবে। বুঝতে পেরেছো আশা করছি। এবারে তৃতীয়, আমাকে P3 পয়েন্টে যদি পোটেনশিয়াল যদি ক্যালকুলেট করতে হয়, তাহলে আমি ধরে নিচ্ছি OP3 ইজ ইকুয়াল টু R। আর এইখানে আর এর মানটা R1 এর থেকেও বড়, R2 এর থেকেও বড়। অর্থাৎ P3 পয়েন্টটা দুটো স্ফেরিক্যাল সেলের, P3 যে পয়েন্টটা রয়েছে সেটা দুটো স্ফেরিক্যাল সেলেরই বাইরে রয়েছে। তাহলে P3 পয়েন্টে পোটেনশিয়াল V3 দুটো স্ফেরিক্যাল সেলের জন্য অ্যাড হয়ে যাবে। আর দুটো স্ফেরিক্যাল সেলের জন্য এটা হচ্ছে বাইরের কোনো বিন্দু। তাহলে সিম্পল তাহলে পোটেনশিয়ালের এক্সপ্রেশন কত হবে, KQ1 বাই ডিস্টেন্স, দাঁড়াও, KQ1 বাই ডিস্টেন্স প্লাস KQ2 বাই ডিস্টেন্স, তাই না? তাহলে এখান থেকে K বাই আর কমন চলে গেল, Q1 প্লাস Q2। এই তো অ্যান্সার। সহজ জিনিস। তাহলে যাদের এই এক্সপ্রেশনগুলো মনে থাকবে, ভেতরের কোনো বিন্দুতে কত হয়, সারফেসের কোনো বিন্দুতে কত হয়, সারফেসের বাইরে কোনো মানে সেলের বাইরের কোনো বিন্দুতে কত হয়, তো এই এক্সপ্রেশন মনে রাখলে কিন্তু অঙ্কগুলো করা কোনো ব্যাপারই নয়। চলো নোট ডাউন করো। আর তবে হ্যাঁ, অঙ্কগুলো কিন্তু আরেকবার নিজে থেকে প্র্যাকটিস করবে। যতগুলো অঙ্ক করাবো প্লিজ আগে নিজে থেকে প্র্যাকটিস করবে, তারপরে ভিডিও দেখো। না পারলে ভিডিও দেখো। যদি নিজে থেকে করতে পেরে যাও তাহলে তো খুব ভালো কথা, ঠিক আছে? করে দেখবে। যদি একটা অঙ্ক নিজে থেকে চলে পেরে যাও তো অঙ্ক করার আনন্দটাই কিন্তু আলাদা হবে সেক্ষেত্রে। নোট ডাউন করো। দেখো সেকেন্ড অঙ্ক, এই অঙ্কটাও পুরো সেম অঙ্ক, একদম সেম ছবি, সেম দুটো স্ফেরিক্যাল সেল রয়েছে, সেম রেডিয়াস রয়েছে। আগেও R1 R2 ছিল, এখনও R1 R2 রয়েছে। এখনও দুটো স্ফেরিক্যাল সেলকে Q1 Q2 চার্জ দেওয়া রয়েছে, শুধু চেয়েছে আলাদা। আগের কোশ্চেনে আলাদা ডেটা চেয়েছিল, এখন তোমার আলাদা জিনিস জিজ্ঞাসা করেছে। এখানে কি বলেছে, তোমাকে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে। দেখো আমি তোমাদেরকে অঙ্কটা করার আগে একটা কথা বলে দিই।
তোমরা দেখেছিলে যদি কোনো একটা স্ফেরিক্যাল সেলের টোটাল চার্জ বলে দেওয়া থাকে তাহলে পোটেনশিয়ালের এক্সপ্রেশন k/r হয়। যদি তোমার চার্জ বলে দেওয়া না থাকে, যদি তোমাকে সারফেস চার্জ ডেনসিটি সিগমা বলে দেওয়া থাকে, তাহলেও সেক্ষেত্রে এক পোটেনশিয়ালের এক্সপ্রেশন হয়। তো আমি তোমাদেরকে বলবো, দেখো একই ভিডিওর লেন্থ এত বড় হয়ে গেছে, তোমাদের দেখতে ভিডিও বিরক্ত লাগতে পারে। তো আমি তোমাদেরকে বলবো যে আমি কিউ দিয়ে করাচ্ছি, তোমরা কিন্তু প্রত্যেকটা অঙ্ক সিগমা দিয়ে একবার চেষ্টা করে নেবে। হ্যাঁ, ধরে নেবে ছোট স্ফেরিক্যাল সেলে চার্জ Q1 না, ধরো ছোট স্ফেরিক্যাল সেলে চার্জ Q1 দেওয়া নেই, ছোট স্ফেরিক্যাল সেলের সারফেস চার্জ ডেনসিটি সিগমা 1 দেওয়া আছে, বড় স্ফেরিক্যাল সেলের সারফেস চার্জ ডেনসিটি সিগমা 2 দেওয়া আছে। প্রত্যেকটা অঙ্ক মানে এই অঙ্কটা Q1 Q2 দিয়ে আমি করে করাচ্ছি, তোমরা সিগমা 1 সিগমা 2 দিয়েও করবে, তাহলে প্রত্যেকটা অঙ্ক তোমাদের কাছে দুটো অঙ্ক হয়ে দাঁড়াবে। ঠিক আছে, আর আবার বলছি প্রত্যেকটা অঙ্ক কিন্তু কনসেন্ট্রিক স্ফেরিক্যাল সেলের প্রবলেম, তো এগুলো কিন্তু এক কাছে করে রাখবে। আশা করছি এর বাইরে কিন্তু আমি যতগুলো অঙ্ক করিয়ে দিচ্ছি আমি আশা রাখছি এর বাইরে কোনো কোয়েশ্চেন আসবে না। ঠিক আছে, তো দেখতে পাচ্ছ এটাও দুটো স্ফেরিক্যাল সেল, R1 R2 হচ্ছে স্ফেরিক্যাল সেল দুটো রেডিয়াস, Q1 Q2 হচ্ছে স্ফেরিক্যাল সেল দুটোতে যে চার্জ দেওয়া রয়েছে। তোমাকে এখানে কি করতে হবে, দুটো স্ফেরিক্যাল সেলের মধ্যে পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে। আমাকে যদি পোটেনশিয়াল ডিফারেন্স যদি বের করতে হয় তাহলে প্রথমে ছোট স্ফেরিক্যাল সেলের পোটেনশিয়াল বের করতে হবে, আর বড় তোমার স্ফেরিক্যাল সেলের পোটেনশিয়াল বের করতে হবে, দিয়ে পোটেনশিয়াল দুটোকে মাইনাস করে দিতে হবে। এখন আমি যখন ছোট স্ফেরিক্যাল সেলের পোটেনশিয়াল V1 ক্যালকুলেট করব, যখন আমি V1 ক্যালকুলেট করব তখন ছোট স্ফেরিক্যাল সেলে যে পোটেনশিয়াল সেটা কেন তৈরি হবে, সেটা ছোট স্ফেরিক্যাল সেলে চার্জ রয়েছে তার জন্য তৈরি হবে, আবার বড় স্ফেরিক্যাল সেলে চার্জ রয়েছে তার জন্যও তৈরি হবে। তুমি ধরো না ছোট স্ফেরিক্যাল সেল যেটাতে রয়েছে সেটাতে পোটেনশিয়াল কার জন্য কাজ করবে। প্রথম কথা, আমার মধ্যে চার্জ রয়েছে, ধরো আমি ছোট স্ফেরিক্যাল সেল, আমার মধ্যে চার্জ রয়েছে, তার জন্য আমার একটা পোটেনশিয়াল থাকবে, আর আমাকে সারাউন্ড করে যে আরেকটা স্ফেরিক্যাল সেল রয়েছে সেখানে চার্জ থাকার জন্য ছোট স্ফেরিক্যাল সেলে আরেকটা পোটেনশিয়াল থাকবে। তাহলে প্রথম কথা, আমার মধ্যে চার্জ থাকার জন্য যে পোটেনশিয়াল আমার তৈরি হবে সেটা কত হবে, k ইন্টু Q1 বাই অবশ্যই R1, প্লাস আমাকে সারাউন্ড করে যে স্ফেরিক্যাল সেলটা রয়েছে সেইখানে Q2 চার্জ থাকার জন্য আমার মধ্যে পোটেনশিয়াল কত তৈরি হবে, k Q2 বাই বড় স্ফেরিক্যাল সেলের রেডিয়াস R2, তাই না? যখন আমি ছোট স্ফেরিক্যাল সেলে পোটেনশিয়াল ক্যালকুলেট করছি তখন সেই সেলের সারফেসে অবস্থিত কোনো একটা পয়েন্ট দ্বিতীয় স্ফিয়ারের ভেতরের কোনো একটা বিন্দু, আর ভেতরের কোনো বিন্দুর জন্য পোটেনশিয়াল কত হয়, KQ বাই রেডিয়াস হয়, KQ2 বাই রেডিয়াস হচ্ছে R2। ঠিক আছে, এবারে যখন আমি বড় স্ফেরিক্যাল সেলের পোটেনশিয়াল যখন ক্যালকুলেট করছি তখন বড় স্ফেরিক্যাল সেলে পোটেনশিয়াল দুটো কারণে তৈরি হবে, একটা হচ্ছে আমার ভেতরে যে ছোট স্ফেরিক্যাল সেল রয়েছে তার জন্য, আর একটা হচ্ছে আমার মধ্যে চার্জ থাকার জন্য। এখন বড় স্ফেরিক্যাল সেলের কোনো একটা বিন্দুতে যদি পোটেনশিয়াল ক্যালকুলেট করতে হয় তাহলে আমি বড় স্ফেরিক্যাল সেলের কোনো সারফেসের উপর কোনো একটা বিন্দু নেব, আর দেখব সেই বিন্দুটা ছোট স্ফেরিক্যাল সেলের বাইরের কোনো একটা বিন্দু। তাহলে ছোট স্ফেরিক্যাল সেলের জন্য ওই বিন্দুতে যে পোটেনশিয়াল হবে সেটা হচ্ছে k ইন্টু Q1 বাই ডিস্টেন্স, যেহেতু ওই পয়েন্টটা সেলের বাইরে অবস্থিত তাহলে ডিস্টেন্স, আর ডিস্টেন্স কত হচ্ছে R2। আর বড় স্ফেরিক্যাল সেলে চার্জ থাকার জন্য তার একটা পোটেনশিয়াল হবে k Q2, সারফেসে যেহেতু অবস্থিত তাই জন্য k Q2 বাই রেডিয়াস R2। ঠিক আছে, আমাকে এবার পোটেনশিয়াল ডিফারেন্স বের করতে হবে। তাহলে যখন V1 মাইনাস V2 যখন বের করছি তখন কত হচ্ছে, দেখো না কাটাকাটি যাচ্ছে কিছু, হ্যাঁ দেখো এটা কাটাকাটি যাচ্ছে, যেটা কেটে যাচ্ছে, তাহলে যে অ্যান্সার আসছে সেটা হচ্ছে k Q1 কমন 1 বাই R1 মাইনাস 1 বাই R2। তাহলে এইখান থেকে বুঝলাম যখন দুটো কনসেন্ট্রিক সেলের প্রবলেম করব তখন যে পোটেনশিয়াল ডিফারেন্স সেটা বাইরের সেলে কত চার্জ রয়েছে তার উপর ডিপেন্ডই করছে না, বাইরের সেলে কত চার্জ রয়েছে পোটেনশিয়াল কিন্তু তার উপর ডিপেন্ডই করছে না। যদি এই রেজাল্ট যদি আমার মুখস্থ থাকে, তুমি লিখে নাও, পরিষ্কার লিখে নাও যে পোটেনশিয়াল ডিফারেন্স, আমি লিখে দিচ্ছি, আমি তো না লিখলে তোমরা আবার লিখবে না, পোটেনশিয়াল ডিফারেন্স is independent on charge of outer
স্ফেরিক্যাল সেল, খেয়াল রাখবে, নোট ডাউন করো। দেখো এর উপরেই কিন্তু সেম একটা অঙ্ক দেব, দাঁড়াও দিচ্ছি, দাঁড়াও সেম একটা অঙ্ক দিচ্ছি, দাঁড়াও। দেখো এই অঙ্কটা দেখো, ডিসপ্লে হচ্ছে দেখো বোর্ডে। টু কনসেন্ট্রিক কন্ডাক্টিং স্ফিয়ার্স অফ রেডিয়াস আর অ্যান্ড 2r, এখানে r1 এর মানটা r ধরে নাও, r2 এর মানটা 2r ধরে নাও, আর ক্যারিং চার্জেস q অ্যান্ড -tq রেসপেক্টিভলি, q1 এর ভ্যালু q ধরো আর q2 এর ভ্যালু -2q ধরো। ইফ দ্য চার্জ অন ইনার স্ফিয়ার ইজ ডাবলড, যদি ভেতরের স্ফিয়ারে চার্জটাকে দ্বিগুণ করে দেওয়া হয় তাহলে পোটেনশিয়াল বিটুইন টু স্ফিয়ার উইল বি, কত হবে? তাহলে যদি ভেতরের সারফেসে চার্জটা, ভেতরের স্ফেরিক্যাল সেলের মধ্যে চার্জটাকে যদি দ্বিগুণ বাড়িয়ে দেওয়া হয় তাহলে পোটেনশিয়াল ডিফারেন্সের কি পরিবর্তন আসবে? প্রথম কথা, পোটেনশিয়াল ডিফারেন্স কিন্তু প্রথম ছোট স্ফেরিক্যাল সেলে কত চার্জ আছে তার সঙ্গে সমানুপাতিক। এখন যদি এইটাকে যদি আমি দ্বিগুণ করে দিই, যদি আমি Q1টাকে যদি দ্বিগুণ করে দিই তাহলে ভোল্টেজ ডিফারেন্সের দ্বিগুণ বৃদ্ধি পাবে। দেখলে? তাহলে এই ছোট্ট ছোট্ট ডেটাগুলো যদি তোমাদের রেডি থাকে তাহলে কিন্তু অঙ্কটা করা তোমাদের জন্য কোনো ব্যাপার নয়, ঠিক আছে? এইভাবে যদি ফিজিক্সটা এইভাবে পড়বে, রিলেট করে করে পড়বে, তাহলে কিন্তু অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। নোট ডাউন করো। দেখো নেক্সট যে অঙ্ক, সেম দুটো স্ফেরিক্যাল সেল রয়েছে, দুটো কনসেন্ট্রিক স্ফেরিক্যাল সেল রয়েছে, ছোটটার রেডিয়াস r1, বড়টার রেডিয়াস r2, ছোট স্ফিয়ারে চার্জ রয়েছে q1, বড় স্ফিয়ারে চার্জ রয়েছে q2, কিন্তু এইখানে আবার চেয়েছে অন্য কিছু। এইখানে সরি বড় স্ফেরিক্যাল সেলে কিন্তু কোনো চার্জ দেওয়া নেই, এখানে শুধুমাত্র ছোট স্ফেরিক্যাল সেলে প্লাস q1 চার্জ দেওয়া রয়েছে। তোমাকে বলেছে যখন বাইরের স্ফেরিক্যাল সেলকে যখন গ্রাউন্ড করে দেওয়া হবে, যখন আর্থের সাথে কানেকশন করে দেওয়া হবে, তখন বাইরের স্ফিয়ারে কত চার্জ অ্যাপিয়ার হবে সেটা তোমাকে ক্যালকুলেশন করে বের করতে হবে। সবথেকে বড় কথা, গ্রাউন্ড কনসেপ্টটা কি? তোমরা ক্লাস 10-এ পড়েছিলে যে পৃথিবীর, যখন আমি কোনো একটা বস্তুকে আর্থের সঙ্গে যখন আমি কানেকশন করে দিচ্ছি, পৃথিবীর বিভবকে আমরা শূন্য ধরি। কেন শূন্য ধরি? এটাকে রেফারেন্স হিসেবে ধরে নেওয়া হয়। পৃথিবী তো একটা বিশাল বড় কন্ডাক্টর, পৃথিবী হচ্ছে একটা বিশাল বড় কন্ডাক্টর। তুমি যদি পৃথিবীতে 10 কুলম যদি চার্জ দিয়ে দাও তাহলে পৃথিবীর ভোল্টেজের কোনো, পৃথিবী যে এত বড় একটা কন্ডাক্টরের ভোল্টেজের কি কোনো পরিবর্তন হবে? অবশ্যই কোনো ভোল্টেজের পরিবর্তন হবে না। তুমি যদি মাটিতে যদি 1000 কুলম চার্জ দিয়ে দাও, তুমি যদি 1 কোটি কুলম চার্জ দিয়ে দাও, তাহলেও পৃথিবীতে থাকা, তুমি ধরো এইখানে যদি 1000 কুলম যদি চার্জ দাও, তাহলে আমেরিকায় বসে থাকা কোনো লোকটি শক খাবে কি? খাবে না, স্বাভাবিক খাবে না, কারণ পৃথিবী একটা বিশাল বড় কন্ডাক্টর। তাহলে তুমি যত চার্জ পৃথিবীতে দাও বা যতই চার্জ পৃথিবী থেকে নিয়ে নাও না কেন, পৃথিবীর কিন্তু পোটেনশিয়ালের কোনো পরিবর্তন হবে না। তাই পৃথিবীর পোটেনশিয়ালকে আমরা একটা রেফারেন্স হিসাবে ইউজ করি, ওর পোটেনশিয়ালকে আমরা 0 ধরে নিই, কারণ ওর পোটেনশিয়াল কোনো দিনও +1 হবে না, কোনো দিনও -1 হবে না, ওর পোটেনশিয়াল কিন্তু সবসময় 0ই থাকবে। এখন এইখানে লক্ষ্য করে দেখতে পাচ্ছ যে বড় স্ফিয়ারটাকে আমি আর্থের সাথে কানেক্ট করে দিয়েছি, মানে বাইরের যে বড় যে স্ফেরিক্যাল সেল রয়েছে বা বাইরের যে স্ফিয়ারটা রয়েছে তার পোটেনশিয়াল কিন্তু সবসময় 0ই থাকবে। এখন এইটার উপর বেস করে তোমাকে অঙ্ক করতে হবে। তুমি লক্ষ্য করে দেখো বাইরের যে স্ফিয়ারটা রয়েছে তার মধ্যে পোটেনশিয়াল কেন কাজ করবে? প্রথম কথা, ছোট স্ফেরিক্যাল সেলে Q1 চার্জ আছে, তার জন্য বড় স্ফিয়ারে একটা পোটেনশিয়াল কাজ করবে। আর অবশ্যই যেহেতু গ্রাউন্ডের সাথে কানেকশন করেছে, তুমি যখন ইন্ডাকশনের ব্যাপারটা হতে পারে, এইখানে যদি +Q চার্জ থাকে তাহলে বড় স্ফেরিক্যাল সেলে ইন্ডাকশনের জন্য -Q চার্জ তৈরি হতে পারে, মানে -Q1 চার্জ তৈরি হতে পারে বাউন্ড চার্জ হিসেবে, আর ফ্রি চার্জ হিসেবে যে চার্জটা তৈরি হবে সেটা মাটিতে চলে যাবে। তো আমি ধরে নিচ্ছি যে গ্রাউন্ডের সাথে কানেকশন করানোর জন্য ওইখানে Q' পরিমাণ চার্জ ইনডিউসড হয়েছে। তাহলে এখন আমরা জানি যে বড় স্ফেরিক্যাল সেল যেটা রয়েছে সেইখানে পোটেনশিয়াল V2 = কত হবে? 0 হবে। সেখানে পোটেনশিয়াল V2 = 0 হবে। এখন বড় স্ফেরিক্যাল সেলে যে পোটেনশিয়াল সেটা কার জন্য কাজ করছে? একটা ভেতরের, মানে ছোট স্ফেরিক্যাল সেলের জন্য কাজ করছে। আর ছোট স্ফেরিক্যাল সেলের জন্য বাইরের যে বড় স্ফেরিক্যাল সেল রয়েছে সেখানে পোটেনশিয়াল কত হবে? K × Q1 বাই ডিস্টেন্স। এখানে ডিস্টেন্সের মানটা কত হবে? অবশ্যই R2 হবে। আর ধরে নিচ্ছি গ্রাউন্ড করার জন্য গ্রাউন্ড থেকে Q' পরিমাণ চার্জ ওইখানে তৈরি হয়েছে, মানে ওইখানে Q' পরিমাণ চার্জ অ্যাপিয়ার হয়েছে। তাহলে বড় স্ফেরিক্যাল সেলে যদি Q' পরিমাণ চার্জ থাকে তাহলে Q' পরিমাণ চার্জ নিজের মধ্যে থাকার জন্য তার উপরে পোটেনশিয়াল কত হবে? K × Q' বাই R2। আর যেহেতু নেট পোটেনশিয়াল 0, তাহলে এটাকে আমি 0-র সঙ্গে তুলনা করছি। তো পরিষ্কার দেখতে পাচ্ছি KR2 কেটে যাচ্ছে, তাহলে Q1 +
কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু 0, তাহলে কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস অফ Q1, এই তো অ্যান্সার। কনসেপ্ট খুবই সহজ। এখানে আমি বলবো অ্যান্সারটা মুখস্থ রেখে নেবে। যখন বাইরের স্ফিয়ারটাকে গ্রাউন্ড করা হয় তখন ওইখানে অপোজিট অ্যামাউন্টের চার্জ ইনডিউসড হয়, এটা মুখস্থ করে নেবে। মুখস্থ করলেই দেখবে সহজ জিনিস, করতে পারো নাও করতে পারো, বুঝে বুঝেও করতে পারো, কিন্তু মুখস্থ করলে কি হবে, তোমরা ঘুরিয়ে দিলে পারবে না। তো কনসেপ্ট অবশ্যই আগে কনসেপ্ট, তারপরে যদি মনে হয় যে অঙ্কের অ্যান্সার মুখস্থ রাখার জন্য তোমাদের পরীক্ষায় সময় বাঁচছে, সেটা তোমরা ভেবে দেখবে। প্র্যাকটিস করতে করতে অটোমেটিক একটা অঙ্ক 3-4 বার করলে না এমনি অঙ্ক মুখস্থ হয়ে যাবে। এবারে তোমাকে যদি কোশ্চেনটা ঘুরিয়ে দিত, সাপোজ করো বাইরের স্ফেরিক্যাল সেলে প্লাস Q2 পরিমাণ চার্জ অলরেডি দেওয়া আছে। এবারে তুমি কি করলে, যে বাইরের স্ফিয়ারটাকে আর্থের সাথে কানেক্ট করে দিলে। তোমাকে বলবে যে আর্থের সাথে কানেক্ট করার পর আর্থের সাথে এর চার্জের এক্সচেঞ্জ কতটা হয়েছে। ধরে নাও ইনিশিয়ালি Q2 পরিমাণ চার্জ দেওয়া ছিল বাইরের স্ফেরিক্যাল সেলে, ঠিক আছে। তোমাকে বলবে এবারে তুমি আর্থের সাথে কানেকশন করে দিচ্ছ, তাহলে আর্থের সাথে কানেকশন করার পর কতটা পরিমাণ চার্জ এক্সচেঞ্জ করলো। তাহলে আমরা জানি আর্থ করে দেওয়ার পর যদি ফাইনালি ওইখানে কিউ ড্যাশ পরিমাণ চার্জ থাকে, তাহলে কিউ ড্যাশ ইজ ইকুয়াল টু মাইনাস Q1 হবে, অর্থাৎ কিউ ফাইনাল ইজ ইকুয়াল টু মাইনাস Q1 হবে। তাহলে কতটা পরিমাণ চার্জ এক্সচেঞ্জ করলো, ডেল্টা কিউ ইজ ইকুয়াল টু কিউ ফাইনাল মাইনাস কিউ ইনিশিয়াল ইজ ইকুয়াল টু কিউ ফাইনাল কত, মাইনাস Q1, আর কিউ ইনিশিয়াল কত, Q2। তাহলে এতটা পরিমাণ চার্জ এক্সচেঞ্জ হলো মাইনাস Q1 প্লাস Q2, ঠিক আছে। এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে, মানে এতটা পরিমাণ চার্জ বড় স্ফেরিক্যাল সেল থেকে মাটিতে চলে গেলো, তাই জন্য এখানে মাইনাস Q1 পরিমাণ চার্জ হয়েছে। বুঝতে পারলে? এই ছোট্ট ছোট্ট জিনিসগুলো কিন্তু খেয়াল রাখবে, এমনি অন্ধের মতো মুখস্থ করবে না। কনসেপ্ট বোঝো, তারপরে দেখো কি চেয়েছে। ছেলেমেয়েরা, আবার বলছি, ছেলেমেয়েরা 90% ছেলে এই অঙ্কগুলো করতে পারবে না, 90% ছেলে, ঠিক আছে, নোট ডাউন করো। নেক্সট যে অঙ্কটা দেওয়া রয়েছে সেটাও কনসেন্ট্রিক সেল প্রবলেম, সেম দুটো স্ফেরিক্যাল সেল রয়েছে, একটা রেডিয়াস R1, একটা রেডিয়াস হচ্ছে R2, কিন্তু আগের অঙ্কতে বাইরের স্ফেরিক্যাল সেল যে রয়েছিল বা বড় যে স্ফেরিক্যাল সেল ছিল সেখানে কিন্তু কোনো চার্জ দেওয়া ছিল না, সেটাকে গ্রাউন্ড করা হয়েছিল। এই অঙ্কতে কি হয়েছে, যে বাইরের স্ফেরিক্যাল সেল অর্থাৎ বড় যে হলোস্ফিয়ারটা রয়েছে সেইখানে Q2 পরিমাণ চার্জ দেওয়া আছে, কিন্তু এখন ভেতরের ছোট্ট যে স্ফেরিক্যাল সেলটা রয়েছে বা ছোট্ট যে হলোস্ফিয়ার রয়েছে সেখানে কোনো চার্জ দেওয়া নেই, আর সেটাকে ইনিশিয়ালি গ্রাউন্ডের সাথে কানেকশন করে দেওয়া হয়েছে। তাহলে তোমাকে বলতে হবে যে ফাইন্ড চার্জ অন ইনার স্ফিয়ার। এইটা হচ্ছে ভালো অঙ্ক, এইখানে ছেলেমেয়েরা ভুল করে। কারণ দেখো এই অঙ্কগুলো করছো না, যখন ক্যাপাসিটারে তোমাদেরকে স্ফেরিক্যাল ক্যাপাসিটার পড়াবো তখন এক্স্যাক্টলি কিন্তু সেম ক্যালকুলেশন হবে। তো তোমরা চিন্তা করো না, এখানে মনে হচ্ছে যে ভিডিওর লেন্থ এমনি অনেক বড় হয়ে যাচ্ছে, তো পড়তে পারবো না, কিন্তু বিশ্বাস করো এইগুলো করলে তখন খুবই সহজ লাগবে, তো পড়া কখনো ফেলা যাবে না। তো যাই হোক, এই অঙ্কটা তুমি কিভাবে ডিল করবে, ভেতরের স্ফেরিক্যাল সেল বা ভেতরের যে হলোস্ফিয়ারটা রয়েছে সেখানে যেহেতু গ্রাউন্ডের সাথে কানেকশন করা হয়েছে, তাহলে এখানে ভেতরের স্ফেরিক্যাল সেলের পোটেনশিয়াল V1 ইজ ইকুয়াল টু কত হবে, 0 হবে। তাহলে এখানে আগের অঙ্কতে V2 ইজ ইকুয়াল টু 0 করেছিলাম, এখানে V1 ইজ ইকুয়াল টু 0 করবো, এখানে V1 ইজ ইকুয়াল টু 0 করবো। আর তুমি ধরে নাও যে গ্রাউন্ডের সাথে কানেকশন করার জন্য ওই ছোট স্ফেরিক্যাল সেলে কিউ ড্যাশ পরিমাণ চার্জ ইনডিউসড হয়েছে, তো তার মধ্যে কিউ ড্যাশ পরিমাণ চার্জ থাকার জন্য প্রথম যে গোলকের পোটেনশিয়াল সেটা কত হবে, K ইন্টু কিউ ড্যাশ বাই স্মল R1, ঠিক আছে। আর বড় স্ফেরিক্যাল সেলে Q2 চার্জ থাকার জন্য ছোট স্ফেরিক্যাল সেলে যে ভোল্টেজ হবে সেটা কত হবে, K Q2 বাই রেডিয়াস R2। আর যেহেতু V1 ইজ ইকুয়াল টু 0, তাহলে এটা ইজ ইকুয়াল টু তোমার 0 হয়ে যাবে। তাহলে দেখতে পাচ্ছ যে Q ড্যাশ বাই R1 ইজ ইকুয়াল টু মাইনাস অফ Q2 বাই R2 হচ্ছে। তাহলে Q ড্যাশ ইজ ইকুয়াল টু যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মাইনাস অফ Q2 ইন্টু R1 বাই R2। এটা তোমাকে কিন্তু খেয়াল রাখতে হবে। তবে চিন্তা করো না, মনে রাখার শর্ট ট্রিক বলছি, একদম চিন্তা করবে না, মনে রাখার শর্ট ট্রিক বলছি তোমাদের। আগে অঙ্কটা বোঝো, তারপরে মনে রাখার শর্ট ট্রিক বলছি।
অঙ্কটা সেম, কনসেপ্ট সেম, যে ভোল্টেজ জিরো করতে হবে। যে ভোল্টেজের এক্সপ্রেশন ভালো করে বুঝতে পেরেছে সেই অঙ্কগুলো ইজিলি করতে পারবে। এবারে শর্ট ট্রিকটা কি? প্রথম কথা, ইনডিউস চার্জের মান, ইনডিউসড চার্জের মান, এই কিউ ড্যাশটা তো ইনডিউস চার্জ না, এই কিউ ড্যাশ তো ইনডিউস চার্জ, ইনডিউসড চার্জ, এর মান কি কখনো কিউ টুর থেকে বেশি হতে পারে? কখনো ইনডিউস চার্জের মান ওর থেকে বেশি হবে না, কোনো দিনও বেশি হবে না। তাই জন্য এর যে মানটা হবে সেটা কিউ টু ইন্টু ছোট টার্ম। ছোট টার্ম মানে এটা হচ্ছে ছোট, এটা হচ্ছে বড়, ঠিক আছে? যদি উল্টোটা হতো, যদি R2/R1 হতো, তাহলে তো ইনডিউস চার্জের মানটা বেশি হয়ে যেত। ইনডিউস চার্জের মান তো কোনোদিনও বেশি হতে পারবে না। তাই জন্য কিউ টু ইন্টু ছোট টার্ম। ছোট টার্ম মানে ছোট বাই বড়। যদি তুমি বড় বাই ছোট করতে তাহলে ইনডিউস চার্জের মানটা বড় হয়ে যেত, যেটা প্র্যাকটিক্যালি পসিবলই নয়। তাহলে ইনডিউস চার্জ ইজ ইকুয়াল টু কিউ টু ইন্টু ছোট বাই বড়, ছোট বাই বড়, বাস এটুকু খেয়াল রাখতে হবে। এটা হচ্ছে মনে রাখার শর্ট ট্রিক, যারা খুব দ্রুত ক্যালকুলেশন করে সময়টাকে বাঁচাতে চাইছো। বেশি স্মার্ট সাজার কোনো দরকার নেই, আগে তোমাকে অঙ্কটা বুঝতে হবে অঙ্কটা হচ্ছে কিভাবে। যদি অন্ধের মতো মুখস্থ করে নাও, আবার বলছি, ডেটা এক্সচেঞ্জ করে দিলে কিন্তু অঙ্ক করতে পারবে না, ঠিক আছে? এবারে এই অঙ্কটাকেই যদি ঘুরিয়ে দেয়, তোমাকে যদি বলে দেয় যে ইনার স্ফেরিক্যাল সেলে আগে তোমার Q1 পরিমাণ চার্জ ছিল, কিউ ইনিশিয়াল ইজ ইকুয়াল টু Q1 পরিমাণ চার্জ ছিল, গ্রাউন্ড, তারপরে এটাকে গ্রাউন্ড করা হলো, তাহলে ফাইনাল, তাহলে তোমাকে বলবে যে আর্থের সঙ্গে চার্জের এক্সচেঞ্জ কত হলো, তোমাকে বলবে ডেল্টা কিউ এর মান কত হলো, কতটা পরিমাণ চার্জ এক্সচেঞ্জ করলো। তাহলে কিউ ফাইনালের মান তুমি জানো, কিউ ইনিশিয়ালের মান তুমি জানো, কিউ ফাইনাল মাইনাস কিউ ইনিশিয়াল করে তুমি অ্যান্সার বের করবে, বাস সহজ জিনিস, নোট ডাউন করো। নেক্সট অঙ্কটা বলেছে, এ স্ফিয়ার অফ রেডিয়াস 4 সেন্টিমিটার ইজ প্লেসড উইদিন এ হলো স্ফিয়ার অফ রেডিয়াস 6 সেন্টিমিটার। মানে আবার সেম অঙ্ক, দুটো কনসেন্ট্রিক সেল প্রবলেম। এখানে R1 ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, R2 ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার লিখছি। এখানে হচ্ছে তোমার R1 ইজ ইকুয়াল টু 4 সেন্টিমিটার, R2 ইজ ইকুয়াল টু 6 সেন্টিমিটার। এবারে কি বলেছে, দ্য ইনার স্ফিয়ার ইজ চার্জড to a potential of 3 ESU when the outer sphere is earthed, find the charge on inner sphere। তোমাকে বলেছে যে ইনার স্ফিয়ারে আমাকে পোটেনশিয়াল হচ্ছে 3 ESU, তাহলে V1 ইজ ইকুয়াল টু হচ্ছে, V1 ইজ ইকুয়াল টু হচ্ছে 3 ESU ভোল্ট। তোমাকে V1 এর মান বলে দিয়েছে, আর যেহেতু বাইরের স্ফিয়ারটা এখানে গ্রাউন্ড করা হয়েছে, তাহলে আমাকে প্রথম স্ফিয়ারে কতটা পরিমাণ চার্জ হয়েছে সেটা বের করতে হবে। আমরা এইমাত্র শিখলাম যে বাইরের, দেখো বাইরের স্ফিয়ারে তো কোনো চার্জ দেওয়া হয়নি, বাইরের স্ফিয়ারে যদি কোনো চার্জ দেওয়া না হয়ে থাকে তাহলে বাইরের স্ফিয়ারে মাইনাস Q1 পরিমাণ চার্জ ইনডিউসড হবে। এইমাত্র অঙ্কের সাহায্য করলাম, ধরে নিচ্ছি ছোট স্ফিয়ারে Q1 পরিমাণ চার্জ ইনডিউসড হয়েছে, ধরে নিচ্ছি ছোট স্ফিয়ারে Q1 পরিমাণ চার্জ আছে, আর যেহেতু আর্থ করে দেওয়া হয়েছে তাহলে বাইরের স্ফিয়ারে Q2 ইজ ইকুয়াল টু মাইনাস Q1 পরিমাণ চার্জ থাকবে, স্বাভাবিক ব্যাপার, Q2 ইজ ইকুয়াল টু মাইনাস Q1 পরিমাণ চার্জ থাকবে। এটা আমি আর প্রুফ করে দেখাচ্ছি না, এটাই বলছি। দেখো অঙ্ক করলে যদি ডেটা যদি আমার মনে থাকে তাহলে এই যে সময়টা বেঁচে গেল, আমাকে এটার প্রুফ করে দেখাতে হলো না, না হলে আমি যদি না জানতাম আমাকে প্রুফ করে করতে হতো এটা, তারপরে আমি অঙ্কটা রিল করতাম। এবারে আমাকে পোটেনশিয়ালটা 3 ESU ভোল্ট বলেছে, মানে এটা সিজিএস ইউনিট, আর আমরা জানি সিজিএস ইউনিটের পোটেনশিয়াল V ইজ ইকুয়াল টু Q/R হয়, কে এর মানটা তো 1 হবে। সিজিএস এ কি হয়, কে ইজ ইকুয়াল টু 1 হয় কিসে, না সিজিএস ইউনিটে। এখন V1 ইজ ইকুয়াল টু কি হচ্ছে, V1 ইজ ইকুয়াল টু ছোট স্ফিয়ারে যে পোটেনশিয়াল সেটা হচ্ছে নিজের মধ্যে চার্জ থাকার জন্য একটা পোটেনশিয়াল তৈরি হবে, অর্থাৎ কে Q1 বাই স্মল r1, আর বড় স্ফিয়ারে চার্জ থাকার জন্য একটা পোটেনশিয়াল তৈরি হবে, এটা হচ্ছে মাইনাস অফ কে Q1 বাই R2। যেহেতু কে এর মান 1 তাহলে কেটাকে লিখছি না, কে লিখছি না। এখন V1 এর মান 3 বলে দিয়েছে, Q1 এর মান আমাকে বের করতে হবে, R1 এর মান হচ্ছে তোমার 4 আর R2 এর মান হচ্ছে 6, তাহলে Q1 ইজ ইকুয়াল টু কত অ্যান্সার বেরোচ্ছে, Q1 ইজ ইকুয়াল টু বেরোচ্ছে 3 ইন্টু 4 ইন্টু 6 বাই, এটা তো 2 হবে, 2, তাহলে কত হচ্ছে 2 2 যা 4, 6 6 36, তাহলে 36 স্ট্যাট কুলম্ব অ্যান্সার। দেখলে
আবার বলছি, যে অঙ্ক বেশি ভালো করে করবে তার কিছু ডেটা মুখস্থ থাকার জন্য অঙ্কগুলো করতে সুবিধে হবে। ঠিক আছে, নোট ডাউন করে নাও। দেখো এর পরের অঙ্কতে 3টে স্ফেরিক্যাল সেল দেওয়া রয়েছে। প্রথম সব থেকে ছোট স্ফিয়ারের যে রেডিয়াস সেটা হচ্ছে এ, তারপরেরটার হচ্ছে বি, তারপরেরটার হচ্ছে সি। প্রথম স্ফিয়ারটার হচ্ছে সারফেস চার্জ ডেন্সিটি সিগমা, তারপরেরটা মাইনাস সিগমা, আর সব থেকে বড় স্ফিয়ারের সিগমা। তোমাকে 3টে পয়েন্ট দেওয়া রয়েছে এবিসি, আর এবিসি 3টে পয়েন্টে তোমাকে পোটেনশিয়াল বের করে দেখাতে হবে। এখন যখন তুমি এ পয়েন্টের জন্য পোটেনশিয়াল বের করবে তখন তো সেটা 3টে স্ফিয়ারের জন্যই পোটেনশিয়াল হবে। তুমি যখন এ পয়েন্টে পোটেনশিয়াল বের করছো তো এ পয়েন্টে পোটেনশিয়াল তো 3টে স্ফিয়ারের জন্যই কাজ করবে। তো এ পয়েন্ট সব থেকে ছোট স্ফিয়ারের জন্য সারফেসে অবস্থিত কোনো একটা বিন্দু, কিন্তু এ পয়েন্টটা দ্বিতীয় এবং তৃতীয় স্ফিয়ারের জন্য ভেতরে অবস্থিত কোনো একটা বিন্দু। তো ঠিক আছে, তো তুমি যখন এই অঙ্কটা করছো তখন তোমাকে ভেতরের কোনো বিন্দুতে পোটেনশিয়াল, সারফেসের কোনো পয়েন্টে পোটেনশিয়াল, আর বাইরের কোনো পয়েন্টে পোটেনশিয়াল কত হয় সেটা জানতে হবে, সেটা সিগমার আকারে জানতে হবে। যাদের যাদের সূত্র মুখস্থ রয়েছে তাদের কাছে অঙ্কটা করা কোনো ব্যাপার নয়, তাও সূত্রটা আমি লিখে দিচ্ছি, তোমরা বলো, আমার সঙ্গে সঙ্গে তোমরাও রিভাইজ করবে। যে আউটসাইডের কোনো একটা বিন্দুতে, বাইরের কোনো বিন্দুতে ভি ইজ ইকুয়াল টু কত হয়? ভি ইজ ইকুয়াল টু হয় সিগমা ইন্টু স্মল আর বাই এপসাইলন জিরো। ঠিক আছে, এটা কোন বিন্দুর জন্য হয়? এক সেকেন্ড সরি, বাইরের কোনো বিন্দুতে পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু হয় কত? সিগমা ক্যাপিটাল আর স্কোয়ার বাই এপসাইলন জিরো ইন্টু স্মল আর, যেখানে আর এর মানটা রেডিয়াস অপেক্ষা বড়। আর ভেতরের কোনো বিন্দুতে পোটেনশিয়াল ইজ ইকুয়াল টু সিগমার আকারে কত হয়? সিগমা ইন্টু ক্যাপিটাল আর বাই এপসাইলন জিরো, যেখানে স্মল আর এর মানটা রেডিয়াসের সঙ্গে সমান হতে পারে বা রেডিয়াস অপেক্ষা ছোট হতে পারে। এটা হচ্ছে ভেতরের কোনো বিন্দুর জন্য। ঠিক আছে, ভেতরের কোনো বিন্দু নিতে পারো বা সারফেসে অবস্থিত কোনো একটা বিন্দু নিতে পারো। এখন যখন তুমি এ পয়েন্টের জন্য পোটেনশিয়াল বের করছো, এ পয়েন্টের জন্য পোটেনশিয়াল 3টে স্ফিয়ারের জন্য কাজ করবে। সব থেকে ভেতরের স্ফিয়ারের জন্য হচ্ছে সারফেসে অবস্থিত কোনো একটা বিন্দু, আর সারফেসে অবস্থিত কোনো একটা বিন্দুর জন্য কত হয়? সিগমা আর বাই এপসাইলন জিরো। তো সিগমা বাই এপসাইলন জিরো যদি আমি কমন নিয়ে নিই, কারণ সিগমা বাই এপসাইলন জিরো তো 3টে স্ফিয়ারের জন্যই আসবে, তাহলে প্রথম স্ফিয়ারের রেডিয়াস, আচ্ছা কমন নিচ্ছি না, অনেকের মাথার উপর দিয়ে যাবে, কমন নিচ্ছি না, লিখে লিখে করছি। সিগমা এ বাই এপসাইলন জিরো, দ্বিতীয়টার জন্য কত হবে? মাইনাস সিক্স, যেহেতু সারফেস চার্জ ডেন্সিটি দ্বিতীয় স্ফিয়ারের মাইনাস সিগমা, তো মাইনাস সিগমা রেডিয়াসের জায়গায় বসবে বি বাই এপসাইলন জিরো। আর থার্ড স্ফিয়ারটার জন্য হবে প্লাস সিগমা ইন্টু সি বাই এপসাইলন জিরো। এখান থেকে আমি যদি সিগমা বাই এপসাইলন জিরো যদি কমন নিয়ে নিই, সেটা আসবে এ মাইনাস বি প্লাস সি। ঠিক আছে, এখন যখন তুমি বি পয়েন্টে যখন তুমি পোটেনশিয়াল ক্যালকুলেট করতে যাবে, তখন বি পয়েন্টটা ছোট স্ফিয়ারের জন্য হচ্ছে বাইরে অবস্থিত কোনো একটা বিন্দু, আর বাইরে অবস্থিত কোনো একটা বিন্দুর জন্য পোটেনশিয়াল কত হয়? সিগমা ক্যাপিটাল আর স্কোয়ার বাই এপসাইলন জিরো স্মল আর হয়। তো সিগমা ক্যাপিটাল আর স্কোয়ারের জায়গায় বসবে এ স্কোয়ার এপসাইলন জিরো, আর স্মল আর এর জায়গায় কত বসবে? বি বসবে, মাইনাস মাঝের স্ফিয়ারটার জন্য বি পয়েন্টটা হচ্ছে সারফেসে অবস্থিত কোনো একটা বিন্দু, তো অ্যাজ ইউজুয়াল এক্সপ্রেশনগুলো বসে যাবে। আর থার্ড স্ফিয়ারের জন্য হচ্ছে ভেতরের কোনো একটা বিন্দু, তো অ্যাজ ইউজুয়াল বসবে প্লাস সিগমা ইন্টু সি বাই এপসাইলন জিরো। এখান থেকে সিগমা বাই এপসাইলন জিরো যদি কমন নাও, কত পড়ে থাকবে? এ স্কোয়ার বাই বি মাইনাস বি প্লাস সি। আর সি পয়েন্টে যখন তুমি পোটেনশিয়াল ক্যালকুলেট করবে তখন ভেতরের জন্য হচ্ছে আউটসাইডের কোনো একটা পয়েন্ট, তো এখানে বসবে সিগমা ইন্টু এ স্কোয়ার বাই এপসাইলন জিরো সি। বি পয়েন্টের জন্য হচ্ছে সি পয়েন্টটা বি স্ফিয়ারের জন্য হচ্ছে বাইরের কোনো একটা বিন্দু, তখন এটা বসবে সিগমা ইন্টু বি স্কোয়ার বাই এপসাইলন জিরো সি। আর সি পয়েন্টটা থার্ড স্ফিয়ারের জন্য হচ্ছে সারফেসে অবস্থিত কোনো একটা বিন্দু, তাহলে এখানে বসবে সিগমা ইন্টু সি বাই এপসাইলন জিরো। এখান থেকে সিগমা বাই এপসাইলন জিরো যদি কমন নিয়ে নিই, কত পড়ে থাকবে? এ স্কোয়ার বাই সি, এ স্কোয়ার বাই সি মাইনাস বি স্কোয়ার বাই সি প্লাস সি, এটা পড়ে থাকবে। তো যাই হোক, যাদের যাদের এই সূত্রগুলো রেডি থাকবে তার কাছে এই অঙ্কগুলো করা কিন্তু কোনো ব্যাপার নয়। ঠিক আছে, আস্তে আস্তে করবে, অঙ্ক করতে করতেই কনফিডেন্স বিল্ড হবে, আস্তে আস্তে করবে, পারবে করতে। নোট ডাউন করো। A total charge Q is given to
two concentric cells so their surface charge densities are equal মানে Q চার্জকে দুটো concentric spherical cell মানে এমন দুটো স্ফিয়ার যাদের সেন্টারটা কিন্তু কমন, একটাই সেন্টার থাকবে। তো Q চার্জকে দুটো স্ফেরিক্যাল সেলে ডিস্ট্রিবিউট করা হয়েছে যাতে করে তাদের সারফেস চার্জ ডেন্সিটি সিগমা সমান হয়, ঠিক আছে। সিগমার মানটা কিন্তু কনস্ট্যান্ট। ডিডিউস অ্যান এক্সপ্রেশন ফর পোটেনশিয়াল অ্যাট দেয়ার কমন সেন্টার, ঠিক আছে। এখন স্ফেরিক্যাল সেল বলেছে, আর আমরা জানি স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে, কোনো কন্ডাক্টিং স্ফেরিক্যাল সেলের ক্ষেত্রে স্ফিয়ারে সারফেসে যা পোটেনশিয়াল হবে ভেতরের কোনো বিন্দুতে পোটেনশিয়াল কিন্তু এক্স্যাক্টলি সেম হবে। এবারে তোমাকে এখানে বুঝতে হবে যে কিউ চার্জকে দুটো পার্টে ভাগ করা হয়েছে। ধরে নাও ভেতরের সেলটাতে চার্জ গেছে Q1 আর বাইরের সেলটাতে চার্জ গেছে Q2। তাহলে এখানে বুঝতে পারছো যে Q ইজ ইকুয়াল টু হবে Q1 প্লাস Q2, আর আমাকে বলে দিয়েছে যে সিগমার মানটা কিন্তু কনস্ট্যান্ট, ঠিক আছে। সিগমার মানটা কিন্তু কনস্ট্যান্ট, তাহলে Q1 ইজ ইকুয়াল টু কত হবে? আমরা জানি সিগমা ইজ ইকুয়াল টু কত হয়? Q/4πr²। তাহলে Q ইজ ইকুয়াল টু, দেখো সিগমা ইজ ইকুয়াল টু আমরা কি জানি? আমরা জানি সিগমা ইজ ইকুয়াল টু হয় Q/4πr², ঠিক আছে। 4πr², যেহেতু আমাকে কিউ এর কথা এখানে বলেনি, আমাকে সিগমার কথা বলেছে, তাহলে কিউ এর মানটা আমাকে সিগমার আকারে বের করতে হবে। তাহলে Q1 ইজ ইকুয়াল টু কত হচ্ছে? সিগমা ইন্টু 4πa²। যেহেতু ছোট যে স্ফেরিক্যাল সেলটা রয়েছে তার রেডিয়াস যেহেতু a, তাহলে Q1 ইজ ইকুয়াল টু ছোট স্ফিয়ারে যে চার্জ থাকবে Q1 ইজ ইকুয়াল টু সিগমা ইন্টু 4πa² হবে। Q2 ইজ ইকুয়াল টু হবে সিগমা ইন্টু 4πb² হবে। তাহলে Q ইজ ইকুয়াল টু যেটা আসবে সেটা হচ্ছে 4π সিগমা ইন্টু a² প্লাস b² হবে। আর আমাকে পরিষ্কার বলে দিয়েছে যে সিগমা মানটা কনস্ট্যান্ট, তাহলে সিগমা ইজ ইকুয়াল টু যে মানটা বেরোবে সেটা হচ্ছে Q/4π ইন্টু a² প্লাস b²। এখন আমি তোমাদেরকে মুখস্থ করিয়েছিলাম যে সিগমার আকারে পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু কত হয়? সিগমার আকারে পোটেনশিয়াল ভি ভেতরের কোনো বিন্দুতে বা সেন্টারে কত হবে? ভি ইজ ইকুয়াল টু হবে সিগমা ইন্টু R/ε0। এখন দুটো স্ফেরিক্যাল সেল রয়েছে, আর সেন্টারে যেহেতু বের করছি তাহলে সেন্ট্রাল কোনো বিন্দুটা ছোট স্ফিয়ারটার জন্য ভেতরের কোনো বিন্দু, আবার বাইরের স্ফিয়ারটার জন্য ভেতরের কোনো বিন্দু। তাহলে নেট পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু হয়ে যাবে তোমার V1 প্লাস V2। V1 এর জায়গায় মান বসবে সিগমা ইন্টু A/ε0, আর বাইরের স্ফিয়ারটার জন্য বসবে সিগমা ইন্টু B/ε0, ঠিক আছে। সিগমা ইন্টু B/ε0। তাহলে এইখান থেকে সিগমা কমন যাবে, ε0 কমন যাবে, দিয়ে এটা হয়ে যাবে A প্লাস B। এবার সিগমার মানটা তোমাকে বসাতে হবে। সিগমার মান আসছে কত? আসছে Q ইন্টু A প্লাস B, এটা আসছে 4πε0, এটা আসছে a² প্লাস b²। অ্যান্সার, বাস, সহজ অঙ্ক। তো আবার বলছি, এক্সপ্রেশন যদি কারো রেডি থাকে তাহলে এই অঙ্কগুলো করা কিন্তু কোনো ব্যাপারই নয়। যাই হোক, নোট ডাউন করো। নেক্সট অঙ্কটা বলেছে টু কন্ডাক্টিং স্ফিয়ার অফ রেডিয়াস R1 অ্যান্ড R2 হ্যাভ সেম ইলেকট্রিক ফিল্ড নিয়ার দেয়ার সারফেস, দ্য রেশিও অফ দেয়ার পোটেন্সিয়ালস ইজ। প্রথম কথা, এখানে কন্ডাক্টিং স্ফিয়ার বলে দিয়েছে যাদের রেডিয়াসটা হচ্ছে R1 R2। কাছাকাছি থাকা কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু কত হয়? এই যে কোনো কন্ডাক্টরের কাছে থাকা, দেখো প্লেটের কাছে থাকলে সিগমা/2ε0 হবে, কিন্তু কন্ডাক্টরের কাছে থাকা কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ইজ ইকুয়াল টু সিগমা/ε0 হয়। আবার বলছি, তোমাদেরকে আলাদা করে সেপারেট ভিডিও বানানো হয়েছিল, কোথায় সিগমা/2ε0 বসাবো, কোথায় সিগমা/ε0 বসাবো। দুটো কন্ডাক্টিং স্ফেরিক্যাল সেল রয়েছে যাদের রেডিয়াস হচ্ছে R1 R2। কাছাকাছি থাকা কোনো বিন্দুতে ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু কত হবে? ইলেকট্রিক ফিল্ড ই ইজ ইকুয়াল টু হবে সিগমা/ε0। এখন ইলেকট্রিক ফিল্ড সেম তৈরি করছে বলেছে, তাহলে E1/E2 ইজ ইকুয়াল টু σ1/σ2 ইজ ইকুয়াল টু সেম, মানে এক। তাহলে এখান থেকে বুঝতে পারলাম σ1/σ2 ইজ ইকুয়াল টু 1, অসুবিধা নেই।
ঠিক আছে, আমাকে পোটেনশিয়ালের যে রেশিও সেটা চেয়েছে। এখন পোটেনশিয়ালের মান কত হয় স্ফিয়ারের কাছাকাছি থাকা কোনো বিন্দুতে, স্ফিয়ারের কাছাকাছি বলেছে মানে কি, তুমি সারফেসে ধরে নিতে পারো সারফেসে পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু কত হয়, সারফেসে পোটেনশিয়াল ভি ইজ ইকুয়াল টু কে ইন্টু কিউ বাই ক্যাপিটাল আর হয়। তুমি যদি কে এর মানটাকে, ঠিক আছে, তুমি যদি কে এর মানটাকে 1/4πε0 করে দাও আর কিউটাকে যদি সিগমা দিয়ে যদি রিপ্রেজেন্ট করো, তাহলে এটা হবে সিগমা ইন্টু আর বাই ε0। আর যেহেতু সিগমা কনস্ট্যান্ট, ε0 কনস্ট্যান্ট, তাহলে ভি প্রপোর্শনাল টু রেডিয়াস, তাহলে v1/v2 ইজ ইকুয়াল টু রেডিয়াস r1/r2 অ্যান্সার। তো এই তো সহজ জিনিস, এইটুকু জিনিসটা যদি রেডি করতে পারো তাহলে বাস হয়ে গেল। এবার দেখো এরকম আরও অনেক অঙ্ক রয়েছে, সব অঙ্ক করালে ভিডিও শেষ কোনোদিনও হবে না। যদি পরবর্তীকালে সময় হয় এরকম আরও অঙ্ক করাবার চেষ্টা করব, তোমরা নিজেরা অঙ্ক করো। যদি কোনো অঙ্ক করতে অসুবিধা হয় কমেন্ট সেকশানে অবশ্যই জানাবে, আমি তোমাদের অবশ্যই চেষ্টা করব সলিউশন প্রোভাইড করে দেওয়ার। ঠিক আছে, আজকের মতো এতটাই থাক, আজকে বাই।